সবাইকে শুভেচ্ছা। প্রত্যেকবারের মতো আজকে 89, আমরা 100-তে যাওয়ার প্রচেষ্টায় আছি, আর মাত্র 11টা। আমাদের আজকের আড্ডার যে মধ্যমণি তরুণ তুর্কি, মানে এরকম কম বয়সী বক্তা আমরা পাই না সাধারণত। তা মুন্নাকে বললাম, নাম মুন্না, আসলে শহুল আহমেদ ওর মানে পোশাকি নাম। মুন্নাকে বললাম যে আপনি একটু কিছু বলেন কিনা মুক্তিযুদ্ধ এবং এইসব বিষয় নিয়ে দীর্ঘদিন উনি গবেষণা করছেন, বইপত্র লিখছেন এবং চিন্তক। আসলে সত্যি ইয়াংদের ভিতরে উনি অত্যন্ত অগ্রসর আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে। এবং মুক্তিযুদ্ধ তো আসলে বা একটা বলা হয় যে একটা জাতির ইতিহাস লেখার ক্ষেত্রে একদম ইমিডিয়েট একটা ব্যাপার থাকে, তারপরে যত দিন যায় তত নির্মম হইতে থাকে। তা আমরা তো অলরেডি 50 ক্রস করে গেছি। এখন আসলে মুক্তিযুদ্ধকে নির্মাণটা আরো নতুন ভাবে, আরো নির্মম ভাবে করার টাইম আসছে। সেই রকমই একটা মানুষ আসলে আমাদের মুন্না ইয়াংদের ভিতরে কাজ করছেন মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে। মুন্না আজকে কথা বলবেন আসলে মুক্তিযুদ্ধের কতগুলো ন্যারেটিভ নিয়ে। ন্যারেটিভটা আপনারা দেখছেন যে নামের ক্ষেত্রে আমি নিজেও কনফিউজ ছিলাম যে ব্যাপারটা আসলে কি বলতে চাই। তা আমার যতটুকু মনে হয়েছে, আমি জানি না আমার সাথে মিলবে কিনা, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যে আমাদের আসলে বুদ্ধিজীবী সহ আমাদের এই ভূখণ্ডের বা বাংলাদেশের বা পুরো পাকিস্তানের যে মানুষের যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা এবং ভাবনার জায়গাটা, সেটা নানাভাবে এসছে। পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিকতার কারণে পশ্চিমবঙ্গ একটা বড় ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধে নানাভাবে। সেইখানকার বুদ্ধিজীবী, সেখানকার সাধারণ মানুষের একটা আশাকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে এবং সেটা রিফ্লেক্টেড নানাভাবে হয়েছে। আমার মনে হয় যে মুন্না আজকে আমাদেরকে এই বিষয়টা নিয়ে আসলে বলার চেষ্টা করবেন, আমি যদি ভুল না করি। এবং সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে মুক্তিযুদ্ধকে দেখেছি নানাভাবে, নানা বুদ্ধিজীবিতার জায়গা থেকে এবং নন বুদ্ধিজীবিতা অর্থাৎ সাধারণ মানুষের যে সত্যিকারের বুদ্ধিজীবিতা, সেই জায়গা থেকে কিভাবে দেখেছে এবং পশ্চিমবঙ্গের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তারা কিভাবে দেখছে, এই বিষয়টা নিয়ে মূলত হয়তো বা আজকে আলোচনা হবে। এবং আজকের আলোচনায় আপনারা যারা থাকবেন, আমার মনে হয় মুন্নাকেও সহযোগিতা করতে পারবেন তার আলোচনার পরে। আমরা অংশগ্রহণ করবো সবাই, এবং রহমান ভাইদের মতো সিনিয়র লোকজন আছেন, জ্যোতিদা আছেন, ইকবাল ভাই আছেন, এই ভাই আছেন, সিনিয়ররাও আছেন। তাদেরও মুক্তিযুদ্ধকে দেখা, খুব কাছ থেকে দেখার সুযোগ অনেক বেশি এবং ঘনিষ্ঠতার জায়গাটা অনেক বেশি। সেটাও আমার মনে হয় যে পোস্ট আড্ডা যেটা আমরা করি, সেই আড্ডায় আমরা অংশগ্রহণ করবো। আমরা আমি না বলি, আমাদের তরুণ তুর্কি শহুল আহমেদ মুন্না শুরু করছেন। মুন্না প্লিজ বসেই অনেক সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আমার আসলে এখানে ওই প্রথম মনে হয় কোনো আড্ডাতে যেখানে আমার সামনে এত বেশি মুরব্বীরা আছেন এবং হচ্ছে আমি আসলে মুক্তিযুদ্ধর জিনিস নিয়ে আলাপ করতে যাচ্ছি, যেখানে মুক্তিযুদ্ধ লোকের সরাসরি সম্পর্কিত মানে এতজন সামনে উপস্থিত। তো এটা আসলে, এবং আমি আসলে যাদের লেখাপত্র পড়ে আমরা প্রভাবিত হয়েছি কিংবা আমরা বড় হয়েছি, তারা সবাই আসলে আমাদের বুঝ তৈরি হয়েছে যাদের লেখাপড়ার, যাদের বইপত্র কিংবা যাদের লেখালেখি পড়ে, তারাও সামনে আছেন। এটা আমার জন্য অস্বস্তিকর। আমার কাছে কিঞ্চিত মনে হচ্ছে একটা ইয়ের মতোই, যে থিসিস ডিফেন্স দিচ্ছি টাইপের কি হয়। আমি আসলে প্রধানত কাজ করি চাকরি সূত্রেই, এবং চাকরির আগেও আমি বেসিক্যালি হচ্ছে জেনোসাইড এবং ভায়োলেন্স, এই দুইটা ইস্যু নিয়ে কাজ করি। সেখানে মুক্তিযুদ্ধ মানে 71 সালের জেনোসাইডাল ইভেন্টটা এবং ওভারঅল বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্স এবং স্টেট ভায়োলেন্স ছিল আমার হচ্ছে কাজের জায়গা। তো সেখান থেকে আমি আসলে এই প্রবন্ধটা যে জায়গা থেকে তৈরি হয়েছে সেখানে আমি একটু বলি। এটা হচ্ছে প্রবন্ধটা আছে হচ্ছে আমার নেক্সট একটা বই আসতে আছে, হিস্ট্রি এন্ড ন্যারেটিভ নামে, ইতিহাস ও বয়ান। তো সেখানে হচ্ছে বেসিক্যালি এই প্রবন্ধটা আছে। তো এই প্রবন্ধের মূল ইয়েটা হচ্ছে এরকম যে আমি 71 সালের পত্রিকাগুলো উল্টাচ্ছিলাম, দেশ পত্রিকা কলকাতার, এবং কলকাতার আরো অনেকগুলো পত্রিকা, তখন আর্কাইভাল কিছু পত্রিকা আমি পাই আমার চাকরি সূত্রেই, আমার কাজের সূত্রে। আমি আগে যেখানে কাজ করতাম সেখানে অনেকগুলো কম্পাইলেশন করা হয়েছিল। তো দেশ পত্রিকা যখন আমি উল্টাচ্ছিলাম, আমি সবার লেখা পড়তেছিলাম, তো তখন আমি কিছু জিনিস দেখলাম যে হচ্ছে আসলে 71 সালে দেশ পত্রিকায়, শুধু দেশ না, কলকাতা থেকে প্রকাশিত সকল পত্রিকায়
মুক্তিযুদ্ধের পক্ষে দুর্দান্ত সব আর্টিকেল আছে। মুক্তিযুদ্ধের পক্ষে কলকাতার পুরো বিদ্যুৎ সমাজ, কালচারাল ফিল্ড, সবাই, বিশেষ করে রোহিঙ্গা বলতে শরণার্থীদের কেন্দ্র করে যে ডেউটা শুরু হয়েছিল এবং যে মোরাল সাপোর্ট, এমনকি যে পরিমাণ চিকিৎসা ক্ষেত্রে, মানে হেন কোনো ক্ষেত্র নাই যেখানে আসলে কলকাতার লোকজন বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে না। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় আসলে কলকাতার পত্রিকা এবং তাদের ত্রৈমাসিক কিংবা মাসিক পত্রিকা, এগুলো দেখলে পাওয়া যায়। যুগান্তর নিয়ে আমি একটা কাজ করছিলাম একবার, দেখছিলাম জাস্ট যুগান্তরে মুক্তিযুদ্ধের পক্ষে তারা জাস্ট পলিটিক্যাল কার্টুন ছাপাইছে হচ্ছে এক বছরে 130টার অধিক, শুধুমাত্র মুক্তিযুদ্ধ নিয়ে। এটা হচ্ছে শুধুমাত্র যুগান্তর। একই কেস পোস্ট, আনন্দবাজার, আর তারপর হচ্ছে তাদের বিভিন্ন আঞ্চলিক যে পত্রিকাগুলো ছিল, আসাম থেকে বের হইতো সবগুলো পত্রিকাতে। তো এটার পুরোপুরি আপনার স্বীকৃতি, রিকগনিশন, কলকাতার বিদ্যুৎ সমাজের এই যে অবদান কিংবা এই যে পাশে দাঁড়ানো আমাদের, এটার স্বীকৃতি বাংলা সাহিত্যে প্রবলভাবে আছে। প্রবলভাবে বলতে প্রবলভাবেই আছে। মুক্তিযুদ্ধ নিয়ে যারাই কাজ করছেন তারা সবাই এই স্বীকৃতি দিচ্ছেন। এইটাতে আসলে কোনো ইয়ে নাই। আমার জায়গাটা ছিল অন্যটা, যে আসলে কলকাতার বিদ্যুৎ সমাজ যখন এখানে পাশে দাঁড়াচ্ছেন, তো তারা আসলে কিভাবে মুক্তিযুদ্ধটাকে দেখতেছিলেন। তো এইটা ঘাটতে গিয়ে আমি যেটা দেখলাম, আমি বলে দিই, আমি হচ্ছে সিলেটি, আমার উচ্চারণে প্রচুর সিলেটি আছে, আপনারা এটা একটু ইয়ে করবেন। তো আমি দেখুন যে আসলে পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় যখনই হচ্ছেন কলকাতার বিদ্যুৎ সমাজ লিখতেছেন, বারে বারে পাকিস্তান আন্দোলন সামনে চলে আসতেছে। যখনই কেউ কিছু লিখতেছেন, সে আসলে পাকিস্তান আন্দোলন নিরিখে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাটা করতেছেন। তো দেশ পত্রিকা নিয়ে বেসিক্যালি কাজটা শুরু করি। তো দেশ পত্রিকার একটা বড় সুবিধাটা হচ্ছে যে দেশ পত্রিকায় প্রচুর পরিমাণ তর্ক হইতো। মানে লেখক লিখছেন, পাঠক এটার জবাবে কিছু একটা বলছেন, লেখক আবার আরো বড় করে রিপ্লাই দিচ্ছেন। ফলে হচ্ছে মানে পুরো বুদ্ধিভিত্তিক পরিসরে আসলে কি ধরনের চিন্তা ভাবনা কাজ করে তার একটা আসলে ভালো চিত্র পাওয়া যায় দেশ পত্রিকায়। সেই জায়গা থেকে আমি বেসিক্যালি দেশ পত্রিকাটা কাউন্ট করছি কিংবা দেশ পত্রিকাটাকে নিয়েছি। তো দেশ পত্রিকায় যেমন হচ্ছে একটা আর্টিকেল ইয়েতে আসে হচ্ছে হীরেন্দ্রনাথ দত্ত, বাংলাদেশ ও মুসলিম সমাজ। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 3 মাস পরে লেখা। তো তিনি বলতেছেন এখানে যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার তো 3 মাস হয়ে গেল এখানে, তো আমাদের আসলে কয়েকটা বিষয় দেখা উচিত, কয়েকটা বিষয় একটু বিবেচনা নেওয়া উচিত, যে আসলে বাঙালি মুসলমানের এই পরিণতি কেমনে কি হইল। এবং ওনার সিদ্ধান্ত হচ্ছে, এটা বিশাল বড় প্রবন্ধ, এবং ওনার সিদ্ধান্তটা হচ্ছে এইটা যে বাঙালি মুসলমান যে আজকে এই চরম দুর্গতিতে পড়লো, এটা হচ্ছে তারই ভুলের কারণে। এবং তার ভুলটা হচ্ছে কি, তার ভুলটা হইতেছে পাকিস্তানের মতো একটা ধর্মীয় রাষ্ট্র কিংবা ধর্মকেন্দ্রিক রাষ্ট্র সে তৈরি করছে। এবং এই যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র তৈরি করছে, সেইখানে কার ভূমিকা ছিল। তো হীরেন্দ্রনাথ দত্ত একবার বলতেছেন যে নেতাদের ভূমিকা ছিল, আরেকবার বলতেছেন আসলে বাঙালি মুসলমান সমাজটাই, আবার কখনো কখনো পুরো মুসলমান সমাজটাই স্বাধীনতা আন্দোলনে আসলে তার কোনো ভূমিকাই ছিল না। সে আসলে পাকিস্তান চাইছে, সে আসলে স্বাধীনতা চায়নি। এই হচ্ছে ওনার সিদ্ধান্ত ছিল এই পুরো প্রবন্ধ জুড়ে। এবং এরপর একটা বিতর্ক শুরু হয়। বিতর্কের একটা পর্যায়ে এসে একজন বললেন যে, নজরুল ইসলাম নামে একজন, উনি বললেন যে আসলে হীরেন্দ্রনাথ দত্ত এখানে যা বলতে যাচ্ছেন, এটা আসলে বাঙালি মুসলমানের তার এই পুরো যে জার্নি, এটাকে অবমাননা করতেছেন। তিনি আসলে সাম্প্রদায়িকতাটাকে বাঙালি মুসলমান মাত্রই সাম্প্রদায়িক দেখানোর চেষ্টা করতেছেন, এটা আসলে ঠিক না। এরপরে আরেকটা তর্ক শুরু হইল। নজরুল ইসলামের ইয়েতে নেক্সট সংখ্যাতে আরেকজন পাঠক আরেকটা বড় উত্তর দিলেন। উনি বললেন যে আসলে নজরুল ইসলাম, ভারত যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এইটা ওনার সহ্য হইতেছে না ওনাদের। ওনারা আসলে চাচ্ছেন যে পাকিস্তানের সাম্প্রদায়িকতা লুকানো চাচ্ছেন ভারতের বিভিন্ন উদাহরণ দিয়ে। এই তর্কটা দীর্ঘদিন চলে। ঠিক তখন আরেকটা তর্ক নাজিল হল। এটা হচ্ছে আমাদের বিখ্যাত সাহিত্য সমালোচক, আমি ওনার নামটা একটু, আবু সঈদ আইয়ুব আমি তোমায় ভালোবাসি নামে একটা প্রবন্ধ লিখলাম। তো এই প্রবন্ধে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই, তারপর আমি আমার সিদ্ধান্তগুলোর দিকে যাবো আর কি। তো আবু সঈদ আইয়ুব হচ্ছে ওই ইয়েতে বলতেছেন যে হচ্ছে ওনার যুক্তিটা হচ্ছে এরকম যে যেহেতু ইসলামের নামে পূর্ব পাকিস্তানে এরকম ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলতেছে, ফলে বাঙালি মুসলমান এই প্রথমবারের মতো আসলে তাদের চিত্ত আজ মধ্যযুগীয় ধর্ম ভাবনা থেকে মুক্ত। এবং আমরা আরো পরে দেখি যে অন্নদাশঙ্কর রায় অনেকটা এরকমই বলেন যে এই যে মিলিটারি অ্যাকশনটা হয়েছে, বাঙালি মুসলমানের পাকিস্তান নামক যে একটা মোহ ছিল, কিংবা তিনি বলতে চাচ্ছেন যে পাকিস্তানকে, অন্নদাশঙ্কর রায়
মধ্যযুগীয় বলেন এবং মধ্যপ্রাচ্যীয় বলেন, যে পাকিস্তানের মতো একটা মধ্যপ্রাচ্যীয় এবং মধ্যযুগীয় রাষ্ট্রের প্রতি বাঙালি মুসলমানের যে মোহ ছিল, এই মিলিটারি অ্যাকশনের মাধ্যমে সেই মোহটা কেটে যাচ্ছে। সো এটা হচ্ছে মন্দের ভালো, সাপে বর হইতেছে ঘটনাটা আসলে। এখন আবু সৈয়দ আইয়ুব যখন এই প্রবন্ধ লিখলেন, উনি দাবি করলেন যে বাঙালি মুসলমানের মন থেকে আজ ধর্মীয় এই মধ্যযুগীয় ধর্মভাবনা মুক্ত। তখন আরেকজন পাঠক খুবই কড়া সমালোচনা করলেন, বললেন যে এটা আপনি কিভাবে দাবি করেন? বাঙালি মুসলমান যদি ধর্মীয় ভাবনা থেকে মুক্ত হইতে হয় তাহলে তার দুইটা জিনিস স্বীকার করতে হবে আগে। একদম স্পষ্ট উনি বলতেছেন, একটা হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিত্ব ভুল ছিল এবং পাকিস্তানের সৃষ্টি গোড়া থেকেই ভুল এবং অন্যায় হয়েছিল। এইটা রিপ্লাই আবার হচ্ছে পরের সংখ্যায় আবু সৈয়দ আইয়ুব আরেকটা আর্টিকেল লিখলেন। উনি বললেন যে পাঠক আসলে আপনি ধরতে পারতেছেন না, আপনার এই উক্তির মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রকে আপনি সহায়তা করতেছেন, এবং বাঙালি মুসলমান যে আসলে ধর্মীয় ভাবনা থেকে মুক্ত হয়েছে তার উদাহরণে দুইটা নাম বলেন। একটা নাম আমাদের জন্য খুব প্রাসঙ্গিক, একজন হচ্ছেন আবুল ফজল আর একজন হচ্ছেন বদরুদ্দিন উমর। বদরুদ্দিন উমরের নাম নেওয়া মাত্রই আরেকটা নতুন তর্ক শুরু হয়ে যায়, কারণ ইতিমধ্যে বদরুদ্দিন উমরের সাম্প্রদায়িকতা থিসিস বের হয়ে গেছে। তো এটা খুব মজার বিষয়, সাম্প্রদায়িকতা থিসিস বের হওয়ার পরে কলকাতায় প্রভাবটা একেবারে ভিন্ন রকম ছিল। যেমন হচ্ছে আব্দুল ওয়াদুদ, কাজী আব্দুল ওয়াদুদ তখন একটা বই রিভিউ লিখছেন তার সাম্প্রদায়িকতা নামেই, কম্পাস পত্রিকায় সম্ভবত 67 সালে। তো উনি বলতেছেন যে বাঙালি মুসলমান কেউ যে কিনা যার পূর্বপুরুষ কিনা কয়েকদিন আগে এরকম একটা ধর্মকেন্দ্রিক রাষ্ট্রের জন্য আন্দোলন করলো, এইরকম প্রগতিশীল চিন্তা সেখানে হয়ে যাচ্ছে। মানে উনি বলতেছেন এটা অদ্ভুত বিষয়, এবং তিনি মনে আরেকটা শব্দ ব্যবহার করতেছেন অচিন্তিত পূর্ব, এবং বলছেন বাঙালি মুসলমানদের মধ্যে এই ধরনের বোধ আসলে দুর্বল। মানে উনি এই পুরো রিভিউতে ওনার কিছু দ্বিমত আছে, কিন্তু পুরো রিভিউতে ছত্রে ছত্রে আছে একটা অবিশ্বাস যে যে গোষ্ঠী কয়েকদিন আগে ওইটা করলো, তারা মানে পাকিস্তানের মতো একটা আন্দোলন করলো, একটা প্রতিক্রিয়াশীল আন্দোলন, তারা আজকে এরকম একটা ঘটনা ঘটায় ফেললো, এরকম একটা থিসিস বের করে ফেললো। তো এটা হচ্ছে অলরেডি কলকাতায় এটা নিয়ে আলোচনা ছিল। তো যখনই নামটা নিলেন আবুল ফজল এবং হচ্ছে উমরের নাম, আরেকজন শিবপ্রসাদ বসু নামে আরেকজন পাঠক পরবর্তী সংখ্যা আরেকটা উত্তর দিলেন। উনি বললেন যে বদরুদ্দিন উমর মোটো সেকুলার লোক না, উনি সাম্রাজ্যবাদ থিসিস লিখছেন, পুরোটাতে শুধু ভারতকে গাইড লিখছেন, উনি পাকিস্তানের কোনো সাম্রাজ্য দেখেননি। এরপর হচ্ছে এইটাকে ডিফেন্ড করে তখন আরেকজন বললেন যে না, বদরুদ্দিন উমর এরকম না, উনি আসলে কনসেপচুয়ালি এটা ডিল করছেন, উনি কিছু উদাহরণ তৈরি করছেন। এখানে মূল দাঙ্গার উল্লেখ কিংবা অনুল্লেখ মুখ্য নয়, মুখ্য হচ্ছে তার প্রতিবাদ্য বিষয়। এই হচ্ছে কি পুরো তর্কটা চলে। আমি অনেকগুলো উদাহরণ দিলাম এই জায়গা থেকে, যে এই যে উমরকে নিয়ে তর্ক, কিংবা আব্দুল্লাহ আবু সৈয়দ আইয়ুব, ওহিব হোসেন মজুমদার, অন্নদাশঙ্কর রায়, তাদের সবার এই পুরো আলোচনার মধ্যে একটা জিনিস খুবই স্পষ্ট থাকে, এটা হচ্ছে যে তারা যে আসলে পাকিস্তান আন্দোলন মানে বাংলাদেশ আন্দোলনের পক্ষে দাঁড়াচ্ছেন, মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের মূল পূর্বানুমানটা হচ্ছে এইটা, যে এইটা আসলে পাকিস্তান আন্দোলন কিংবা পাকিস্তান যে কনসেপ্টটা, এটা থিসিসটাকে খারিজ করে দিচ্ছে। এবং তাদের পুরো আর্গুমেন্টটা ভিতরে দাঁড়ায় আছে এইটার উপর যে বাঙালি মুসলমান সেকুলার হয়ে উঠতেছে, বাঙালি মুসলমান ধর্মনিরপেক্ষ হয়ে উঠতেছে। ফলে মুক্তিযুদ্ধের নানা যে ডাইমেনশন ছিল, কলকাতার বিদ্যুৎ সমাজের কাছে একটা ডাইমেনশনে মুখ্য হয়ে যায়, এটা হচ্ছে ধর্ম ভার্সেস সেকুলারিজম, কিংবা ধর্ম ভার্সেস ধর্মনিরপেক্ষতা। মানে এটা ভালো কিংবা মন্দ, এই পুরো আলাপটা আসলে এই পূর্বানুমানের ভিত্তিতে চলে যে পাকিস্তান আইডিয়াটা ছিল কিংবা পাকিস্তান আন্দোলন ছিল হচ্ছে একটা ধর্মীয় আন্দোলন, আর বাংলাদেশ আন্দোলন হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ আন্দোলন। পুরো ডিবেটের মধ্যে এই তর্কটা, আর কোন ইস্যু আসলে এই দুটার মধ্যে কাজ করে নাই, শুধুমাত্র পুরো পূর্বানুমানে এই একটা জিনিস ছিল এখানে, ধর্ম এবং হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ পুরো মুক্তিযুদ্ধকে একদম ডিফাইন করা হয়েছিল হচ্ছে এই দুইটার দ্বন্দ্বের আকারে। মানে হচ্ছে পুরো মুক্তিযুদ্ধ হয়ে উঠছিল যে ধর্ম এবং ধর্মনিরপেক্ষতার ময়দানের একটা, এটা যুদ্ধক্ষেত্র, বেসিক্যালি রিলিজন ভার্সেস এর বাইরে আর কোনো নেগেটিভই আসলে খুব একটা ছিল না। এবং পুরো ডিবেটের মধ্যে যারা আমাদের পক্ষে, যারা প্রথমত এখানে কেউ বিপক্ষে নাই। আমি আরেকটু করে ফেলি, এই আলাপটা এখন একটু জটিল হয়ে ওঠে এই কারণে যে যখন আমরা ক্রিটিক করি ওনার চিন্তার, অনেকে ভাবেন যে আমি কি তাহলে ওনার অবস্থানে ক্রিটিক করতেছি, মোটেও না। মানে এটা আমরা সবাই আগেই স্বীকৃতি দিয়ে দিছি যে হচ্ছে ওনারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন, এখানে কেউ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন না, সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে অজস্র মানে অসাধারণ সব কাজ করে গেছেন ওই সময়। তো ওইসবের কোনো না, আমরা জাস্ট চিন্তা পদ্ধতি কিংবা যুক্তি পদ্ধতি আসলে এখানে বিচার করতেছি, আর কিছু না। তো এইখানে
এর মধ্যে হচ্ছে গোপাল হালদার উনি এবং হচ্ছে গৌরী আইয়ুব উনি আসলে এই পুরো জিনিসটাকে বলা যায় একদম সামারাইজ করে ফেলছেন একটা প্রবন্ধের মধ্যে। উনি বলছিলেন যে পূর্ব বাংলার বাঙালি মুসলমান আজ ফিরছে মায়ের ডাকে। মানে হচ্ছে এই যে আগে আমি একটা ধর্মভিত্তিক আন্দোলনে ছিলাম, সেখান থেকে বের হয়ে আমি একটা ধর্মনিরপেক্ষ আন্দোলনে ঢুকতেছি, এটা আসলে আমি মায়ের ডাকে আবারও ফিরে আসতেছি। এই হচ্ছে মানে পুরো বাংলাদেশ আন্দোলন এবং পাকিস্তান আন্দোলন দুটোকেই একটা আরেকটা এন্টিথিসিস হিসেবে এটাই ছিল হচ্ছে প্রধান এবং একমাত্রই ভাষ্য আসলে পুরো কলকাতার আমি যে ন্যারেটিভটা দেখি। এখন আমার আরেকটা প্রশ্ন ছিল যে এইটা হচ্ছে, এবং আমরা যখন বড় হচ্ছি আসলে তখন এটাই ছিল এখানকার মূল ন্যারেটিভ। যেমন হচ্ছে গোলাম মুর্শিদ থেকে শুরু করে আকবর আলী খানের এরকম মুক্তি আছে যে আসলে বাংলাদেশ পাকিস্তান আন্দোলন কিংবা পাকিস্তান ছিল যে একটা আমাদের পক্ষচ্যুতি, বাংলাদেশ আন্দোলনের মাধ্যমে আমরা আবার লাইনে চলে আসছি। ফলে এই দুটো আন্দোলনকে বিপরীতমুখ হিসেবে দেখা এটা হচ্ছে আমাদের এখানেও খুবই জনপ্রিয় আসলে ভাবনা, বেশ আধিপত্যশীল ভাবনা। তো আমি যেটা পরে খুঁজে দেখলাম যে আসলে এই ভাবনাটা ওইখানে ক্রমাগত শক্তিশালী হয়েছে 80-র দশকের পর থেকে। আমার একটা বড় কোয়েশ্চন ছিল এটা যে 71 সালে কিংবা ওই সমসাময়িক সময়ে আমরা যাদেরকে উদযাপন করি, মানে আমাদের যে জাতীয়তাবাদী নেতা যাদেরকে আমরা রীতিমতো উদযাপন করি কিংবা যাদেরকে জাতীয়তাবাদের ক্রীড়ানক হিসেবে আমরা উদযাপন করি, তারা আসলে কি ভাবতেছিলেন ওই সময় দাঁড়ায়। আমি আসলে এই দুটোর তুলনামূলক করতে চাচ্ছিলাম। তখন আমি বিষয়ে খেয়াল করলাম যে এখানে একটা অদ্ভুত বিষয় দেখা যায়। এটা হচ্ছে যে ধরেন আবুল মনসুর আহমদ, আমি যদি একটা নাম নিই, ধরেন আবুল মনসুর আহমদ, শেখ মুজিব, মাওলানা ভাসানী, জহির রায়হান, আহমদ সোফা, আব্দুল রাজ্জাক, এদের সবাইকে তো আমাদের বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে বেশ উদযাপন করে, কিংবা বাঙালি জাতীয়তাবাদ কোর ব্যক্তি হিসেবে তাদেরকে আমরা উদযাপন করি আসলে। ফলে তারা কি ভাবতেছিলেন এটা ছিল আমার একটা বড় কোয়েশ্চনের জায়গা। স্পেসিফিক্যালি হচ্ছে ধরেন এই পলিটিক্যাল লিডারদেরকে যদি আমি পলিটিক্যাল থিওরিস্ট হিসেবে কল্পনা করি, তাহলে তারা কি ভাবতেছিলেন। তো আবুল মনসুর আহমদ এখানে খুব গুরুত্বপূর্ণ। আবুল মনসুর আহমদ 1942 সালে একটা প্রবন্ধ লিখতেছেন, প্রবন্ধের নাম হচ্ছে পাকিস্তান বিপ্লব। তো তার প্রবন্ধে, আচ্ছা আমি এটা আরেকটা জিনিস শেষ করে ফেলি একটু এই অংশে আসার আগে। এটা হচ্ছে কলকাতার এই যে নেগেটিভটা, মানে 71 সালে যে নেগেটিভটা মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান আন্দোলনকে একদম এন্টিথিস হিসেবে দেখার যে নেগেটিভটা, এইটা মানে এটা যে কত প্রভাবশালী এটা একটা প্রমাণ পাওয়া যায় হচ্ছে 90 দশকে এসে দীপেশ চক্রবর্তী এবং এজাজ আহমেদের মধ্যে একটা বিতর্ক হয়। বিতর্কটা হচ্ছিল ওনার যখন বইটা বের হলো ইন থিওরি ক্লাস, এই বইটা, তো দীপেশ চক্রবর্তী এজাজ আহমেদকে বললেন যে আপনি হচ্ছেন দরবারি মার্ক্সবাদী। তো এই বিতর্কের একটা পর্যায়ে এসে বাংলাদেশ ঢুকে পড়ে। সেখানে এজাজ আহমেদকে যখন উত্তর দিচ্ছেন, তখন আরেকজন বামপন্থী রাইটার উনি হচ্ছে তখন দীপেশের সমালোচনা করে বলতেছেন, আপনি যে এরকম এরকম লাইন বললেন, আপনার কি মনে হয় যে পাকিস্তান আন্দোলন বৈধ ছিল? পাকিস্তান আন্দোলন যদি বৈধ হয় তাহলে বাংলাদেশ এখন কেমনে বৈধ হয়? পরে এইটা নিয়ে ওনাদের একটা তর্ক চলে। কিন্তু আমি জাস্ট এই তর্ক থেকে শুধু এই কোয়েশনটা আনলাম এই জায়গা থেকে যে আসলে তখন পর্যন্ত 90 দশকে আমি দেখতে পাচ্ছি 71-এর যে ন্যারেটিভটা, এটা তখনও কলকাতায় খুবই প্রভাবশালী আসলে। এখন আমি একটু এখানে আসি যে আমাদের এখানে লোকেরা কি ভাবতেছিল। প্রথমে আমি নিচ্ছি হচ্ছে আমার আবুল মনসুর আহমেদকে। আবুল মনসুর আহমদ 1942 সালে একটা প্রবন্ধ লিখতেছেন যে হচ্ছে পাকিস্তানকে উনি রাষ্ট্র বিপ্লব এবং ভাব বিপ্লব কল্পনা করতেছেন। তো তিনি বলতেছেন যে হচ্ছে ভারত এক অখণ্ড ভারতের যে কল্পনা, এটার মধ্যে একটা সাম্রাজ্যবাদী বাসনা আছে। এটা হচ্ছে ইউরোপের কিংবা ব্রিটিশের যে শাসন ও ব্যাপারীগিরির যে প্রবণতা ছিল, যে টেন্ডেন্সি, এটা ওইখানে আছে। তার বিপরীতে পাকিস্তান আসলে বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের গণতান্ত্রিক এবং বামপন্থী একটা ভাবনা। উনি একদম এরকম লিখতেছেন যেটা যে বামপন্থী বিপ্লব ভাবনা, এবং তিনি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছেন, থিওলজিক্যাল ব্যাখ্যা। উনি বলছেন যে আল্লাহ যে আমাদেরকে বানাইছেন বিচিত্র তরিকায় বানাইছেন। আল্লাহ তো চাইলে সবাইকে একই চেহারায় বানাইতে পারতেন, একই জাতিতে বানাইতে পারতেন। এটা না করে যে আল্লাহ বিচিত্র চেহারায় আমাদেরকে বানাইলেন, এইটা আসলে বেসিক্যালি আল্লাহর গণতান্ত্রিক বাসনায় ফুটে ওঠে। ফলে পাকিস্তান, উনি পাকিস্তানের ব্যাখ্যাটা, গণতান্ত্রিক ব্যাখ্যাটা একদম ধর্মতাত্ত্বিক একটা ব্যাখ্যা দিচ্ছেন এই জায়গায়। এখন দেখেন, এটা আবুল মনসুর আহমদ যিনি হচ্ছে পাকিস্তানের পক্ষে, পাকিস্তান একটা বিপ্লব বলে ঘোষণা দিচ্ছেন এবং গণতান্ত্রিক বিপ্লব বলে ঘোষণা দিচ্ছেন। সো 71 যখন বাংলাদেশ হয়ে গেল, তখন আবুল মনসুর আহমদ কি বলতেছেন, এটা একটা বড় কোয়েশ্চন ছিল আমার। 1972 সালে ওনার একটা বই বের হয়, এটা হচ্ছে 60-এর দশকে যত প্রবন্ধ লিখতেছেন সবগুলো প্রবন্ধের সংকলন, শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু, সেই বইয়ের ভূমিকা 72 সালে লিখতেছেন। তো তিনি তখন বলতেছেন যে ওনার কাছে বড় প্রশ্ন ছিল এইটা, যে এই যে পাকিস্তানটা ভেঙে গেল, এটা কেন ভাঙলো? এবং আবুল মনসুর আহমদের উত্তরটা হচ্ছে পাকিস্তান ভাঙছে এই কারণে যে
কায়েদে আজম জিন্নাহর যে স্বপ্ন ছিল, উনি একদম শব্দটা এইভাবে ইউজ করতেছেন, কায়েদে আজম জিন্নাহর যে সেকুলার গণতন্ত্রের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয় নাই বলেই পাকিস্তান ভেঙে গেছে। এবং তার সামনে আরো 3টা কোয়েশ্চন ছিল, যে হচ্ছে তাহলে কি লাহোর প্রস্তাব কিংবা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব কি ভুল ছিল, কিংবা পাকিস্তান আন্দোলন কি ভুল ছিল? তো তিনি বলতেছেন যে না, পাকিস্তান আন্দোলন আসলে কিংবা ভুল না, বরঞ্চ বাংলাদেশ হওয়ার মাধ্যমে লাহোর প্রস্তাবের ভুল হয় নাই, বরঞ্চ লাহোর প্রস্তাব যে সঠিক ছিল এটাই প্রমাণিত হয়েছে। কারণ লাহোর প্রস্তাবে ছিল যে 3টা রাষ্ট্র হবে, মানে স্টেটস হবে, কিন্তু এটাকে যে আসলে 2টা রাষ্ট্র বানায় ফেলা, এই কারণেই। এবং উনি বারে যে ওনার যে লজিকটা, এটা হচ্ছে বেসিক্যালি পাকিস্তানটা ছিল একটা গণতান্ত্রিক কল্পনা, গণতন্ত্রটাই ছিল এটার প্রধান বাসনা। যেহেতু এই গণতন্ত্রটা হয় নাই, সে কারণে পাকিস্তানটা ভেঙে গেছে। এটা হচ্ছে আবুল মনসুর আহমদের উত্তর। এখন খেয়াল করে দেখেন, পুরো এটা 72 সালে উনি উত্তরটা দিচ্ছেন। তার এই দৃষ্টিভঙ্গি, তার যে অ্যাপ্রোচটা এই দুটো আন্দোলনের প্রতি, এটা কিন্তু হচ্ছে কলকাতায় আমরা যেটা একটু আগে দেখে আসলাম, দেশ পত্রিকায় যে অ্যাপ্রোচটা, কিংবা আমি যেটা বললাম যে 90 দশকে কলকাতার বিদ্যুৎ সমাজের হচ্ছে আধিপত্যশীল অ্যাপ্রোচ, তা থেকে একেবারেই ভিন্ন আসলে। ওইখানে দেখা হচ্ছে একটা আর একটা টিসিস অ্যান্টিথিসিস হিসাবে, যে এবং এই পুরোটাকে ধর্মের ময়দান থেকে আসলে আলোচনা করা হইতেছে, যে সেকুলারিজম ভার্সেস রিলিজিয়ন। আবুল মনসুর আমাদের কাছে এই লড়াইটা মোটেও এরকম না। তার কাছে বরঞ্চ মনে হচ্ছে যে এইটা একটা ধারাবাহিক লড়াই, যে আমার ওইটা ছিল একটা ডেমোক্রেটিক মুভমেন্ট, ওইটা আমার হাসিল হয় নাই বলে আমার এটা দরকার পড়ছে। একই কল্পনা কিন্তু ধরেন আমরা অন্যান্য সাহিত্য দেখি, যেমন হচ্ছেন জহির রায়হানের সময় প্রয়োজনে গল্পটা, যেটা আমি অনেক জায়গায় বলছিলাম যে সময় প্রয়োজনের গল্পের মধ্যে এই চেহারাটাই আছে, যে আসলে ওইখানে একজন কমান্ডারকে প্রশ্ন করতেছে, মুক্তিযোদ্ধাকে প্রশ্ন করতেছেন যে হচ্ছে আপনারা কেন মুক্তিযুদ্ধ করতেছেন, মানে কেন যুদ্ধে আসছেন? কেউ বলতেছে যে আমার বোনকে রেপ করছে, কেউ বলছে আমার মাকে অত্যাচার করছে, আমার ভাইকে অত্যাচার করছে, আমার বাবাকে, কেউ বলছে আমি শেখ মুজিবের জন্য আসছি। একবারে শেষে যে গল্প কত, সে বলতেছে মনে হয় আমাদের সবারই উত্তর ভুল, আমরা আসলে সময়ের প্রয়োজন। একই জিনিসটা, মানে একই কয়েনটা সবচেয়ে ভালোভাবে পাইছি হচ্ছে আমরা কামরুদ্দিন আহমেদের আত্মজীবনীতে। কামরুদ্দিন আহমেদ তখন জেলের মধ্যে, উনি বলতেছেন আমি তো পাকিস্তান আন্দোলন করলাম, এখন বাংলাদেশ আন্দোলন করলাম, তাহলে আমার আগেরটা ভুল ছিল? উনি বলতেছেন না, আমার আগেরটা ভুল ছিল না, আমার এটা ছিল ইতিহাসের প্রয়োজনে, মানে ইতিহাসের প্রয়োজনে আমি ওইটা করছি, এখন ইতিহাসের প্রয়োজনে আমি এটা করছি। এমনকি আমি যদি শেখ মুজিবের আত্মজীবনীটাও নেই, অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীতে একদম ক্লিয়ারলি ছত্রের পর ছত্রে আছে যে কেন পাকিস্তান আন্দোলন করলেন এবং কেনই বা পাকিস্তান আন্দোলনের পরপরই তারপর বাংলাদেশ আন্দোলন শুরু করলেন। চাকরি বাকরি, অর্থনৈতিক ইস্যু, এইসব জিনিসই আসতেছে, এমনকি ডেমোক্রেটিক বাসনাটাই, যে হচ্ছে ওইখানে যা যা ছিল তা পূরণ হচ্ছে না, ফলে আমি এখানে নামলাম। এমনকি মাওলানা ভাসানী যখন কাকমারি সম্মেলন দেন, ওই বক্তৃতাও, মানে উনি যখন বলেন যে আসসালামু আলাইকুম পাকিস্তানকে, মানে পাকিস্তানকে যখন সালামটা দেন, সালামের আগে অনেকগুলো যুক্তি দিচ্ছিলেন, যে হচ্ছে এই কারণে আমরা পাকিস্তান করছিলাম, মুসলিম লীগ এইটা করে নাই বলেই আজকে আমরা, যদি এটা চলতে থাকে তাহলে আপনাকে বিদায়। মানে খেয়াল করে দেখেন, তার মানে এইখানেও আসলে তার একটা আর একটাকে বিপরীত সে কখনোই দেখতেছে না, সে দেখতেছে হচ্ছে একটা কাজের জন্য আমি এটা করছিলাম কিন্তু এটা হয় নাই, এটা এই জায়গায় আসছে। এইটা হচ্ছে একটা বড়সড় দুই অংশের মধ্যে আমি বলছিলাম যে আমাদের এইখানে বর্তমানে আমাদের যে জাতীয়তাবাদী কল্পনাটা আছে, এটা আসলে প্রবলভাবে কলকাতা দ্বারা প্রভাবিত। এর আরেকটা প্রমাণ দেয়া যায়, খুবই সিরিয়াস প্রমাণ আসলে। এটা হচ্ছে গিয়ে এই যে ধরেন আমি যখন মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান আন্দোলন দুটোকে শুধু ধর্মের নিরিখে দেখি, তখন আসলে আমার কল্পনায় আরেকটা ঘটনা ঘটে। এটা হচ্ছে যে পাকিস্তান হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র আর ভারত হচ্ছে একটা সেকুলার রাষ্ট্র। এবং এটা দেখবে মানে কলকাতা আমি যতগুলো লেখা এখানে বললাম, সবগুলো লেখার মধ্যে এই জিনিসটা আছে যে ভারত হচ্ছে একটা সেকুলার রাষ্ট্র, কলকাতা হচ্ছে মানে পাকিস্তান হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র। এবং এই যে প্রবল ভাবনাটা এতই শক্তিশালী যে আমাদের যুদ্ধ অপরাধী বিচারের যে রায়গুলো হচ্ছিল, সেই রায়ের মধ্যে আদালতে উল্লেখ করে ফেলছে এরকম করে যে ইন অগাস্ট 1947 দ্য পার্টিশন অফ ব্রিটিশ ইন্ডিয়া বেসড অন টু নেশন থিওরি গেভ বার্থ টু টু নিউ স্টেটস, ওয়ান এ সেকুলার স্টেট নেম ইন্ডিয়া and other Islamic Republic of Pakistan. এখন দেখেন এটা খুবই তত্ত্বগতই ভুল আসলে। পাকিস্তান ইসলামী রাষ্ট্র হয়েছে বেসিক্যালি 56তে গিয়া, এবং ভারত সেকুলার রাষ্ট্র হচ্ছে সাংবিধানিকভাবে 74-এ।
কিন্তু আমাদের জাতীয় মানে এই কল্পনাটা এত শক্তিশালী, আদালত কোনো যাচাই বাছাই মানে কোনো ধরনের ইয়েতে না গিয়ে সে একদম সরাসরি উল্লেখ করে ফেলছে রায়ের মধ্যে। আমি বলছিলাম এটা যে আসলে আমাদের এখানে এই ভাবনাটা কতটা শক্তিশালী তার একটা নমুনা হচ্ছে আসলে আদালতের এইটা। যদি আমরা আব্দুল রাজ্জাকই দেখছি যে হচ্ছে ধরেন পাকিস্তান রাষ্ট্র ঘোষণার পরপর যদি কেউ আলোচনায় নেয়, তাহলে জিন্না যে ঘোষণা দিছিলেন এটা তো খুবই সেকুলার ঘোষণা ছিল, সেকুলারিজমের পক্ষে উনি যে অবস্থান নিয়েছিলেন যে আজকে থেকে হিন্দু এবং মুসলিম আমাদের আইডেন্টি সিজড হয়ে গেল, আমরা এখন থেকে পাকিস্তানি। কিংবা হচ্ছে আব্দুল রাজ্জাকের তো সুন্দর ইয়েই আছে ওনার ওই যে যদ্যপি আমার গুরুতে সফার বরাদ দিয়ে আমরা যেটা জানতে পারতেছি, যে বলতেছেন যে ভারতে তো ভারত রাষ্ট্রের জন্ম হচ্ছে একদম হিন্দু রিচুয়ালের মধ্য দিয়ে, আর পাকিস্তান যখন জন্ম হচ্ছে তখন খুবই সেকুলার একটা বক্তব্য দিয়ে স্টার্ট হইতেছে। তো এই আলাপগুলো কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো আমার সময়ের তারতম্য এইটাকেও আসলে আমার আদালত আর নিচ্ছে না, তার এখানে এই কল্পনা কিংবা এই ভাবনা এতই আধিপত্যশীল হয়ে উঠছে। আমার ইয়েটা হচ্ছে আমি আমাদের এখানকার লোকদের দেখালাম যে আমাদের এখানে জাতীয়তাবাদী কল্পনায় যাদেরকে হচ্ছে আমরা খুবই শক্তিশালী বলে মনে করি কিংবা হচ্ছে আমরা যাদেরকে উদযাপন করি, তাদের সবারই আসলে এটা পুরোপুরি ডিফারেন্ট ছিল। একদিকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ইয়ে বলতেছেন যে আপনার কলকাতা বলতেছে যে হচ্ছে এটা এন্টিথিসিস, এরা বলতেছে এটা হচ্ছে আমার ইতিহাসের ধারাবাহিকতা কিংবা সময়ের প্রয়োজনীয়তা কিংবা ইতিহাসের প্রয়োজনীয়তা। না, ওনাদের মধ্যেও কিন্তু কিঞ্চিত ফারাক আছে। যেমন আহমদ সোফা দেখতেছেন যে হচ্ছে আসলে বাংলাদেশের জন্ম হওয়া পুরো ভারতের জন্য একটা প্রবলেমেটিক বিষয় জাতিরাষ্ট্র হিসাবে, মানে বাংলাদেশের জন্ম হয়ে যাওয়া। আবার হইতেছে আবুল মনসুর আহমদ দেখতেছেন গণতন্ত্রের নাই বলেই এটা তৈরি হয়, ওনাদের মধ্যে বিলোপ আছে, কিন্তু এখানে কেউ আবার এটাকে থিসিস এন্টিথিসিস আকারে দেখতেছেন না। এটা কেন ঘটলো? আমার একটা বড় প্রস্তাবনা হচ্ছে বেসিক্যালি এই জায়গায় যে এইটা আসলে 47 নিয়ে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের যে অ্যাপ্রোচের ভিন্নতা ঘটে গেল, এখানে মুক্তিযুদ্ধ নিয়ে এটা কোনো কনস্পিরেসি আলাপ না, আসলে এটা যে ভিন্নতা ঘটে গেল এটা ঘটছে বেসিক্যালি 47 নিয়ে আমার কল্পনার জায়গা থেকে কিংবা 47 নিয়ে পার্টিশন নিয়ে আমার অভিজ্ঞতার জায়গা থেকে। পার্টিশনের পরে কলকাতায় যতগুলো স্মৃতিচারণমূলক লেখা হয়েছে, দিবেশের খুব দুর্দান্ত একটা আর্টিকেল আছে এটা নিয়ে, যে সেই আর্টিকেলগুলোতে হচ্ছে এক ধরনের আমি যে এই পূর্ব বাংলাকে মিস করতেছি, এখানে তার গ্রাম মিস করতেছি, ফেলে আসা গ্রাম, এটা নিয়ে খুবই স্মৃতি ভাবালুতা কাতরতা আছে। কিন্তু যেটা অনুপস্থিত এই গ্রামের মধ্যে যেটা বিরাট অংশ মুসলমান ছিল, এটা আবার তাদের স্মৃতিকথা পাওয়া যায় না আসলে। এটা নিয়ে দিবেশের খুব বড় একটা ক্রিটিকও আছে এখানে। এখন দেখেন পার্টিশনকে হচ্ছে কলকাতায় যখনই ন্যারেশনে আসে, তার পাবলিক মেমোরিতে আসে, তার পাবলিক হিস্ট্রিতে আসে, তখন এটা আসলে বিচ্ছেদ আকারে আসে, এটা একটা বিচ্ছেদ যন্ত্রণা হিসাবে। বিপরীতে বাঙালি মুসলমানের কাছে কিংবা এই যে যাদের কথা আমরা উল্লেখ করলাম যে সকল লিডারদের কাছে, তাদের কাছে কিন্তু পাকিস্তান আন্দোলন কিংবা পার্টিশন আসলে বিচ্ছেদ যন্ত্রণা না, আসলে এটা একটা নতুন রাষ্ট্র পাওয়ার উদযাপন। ওইখানে মানে পার্টিশনকে কলকাতার পুরো পাবলিক মেমোরি কিংবা হিস্ট্রি সেখানে হচ্ছে আসলে বিচ্ছেদ যন্ত্রণা হিসেবে পোর্ট্রে করেন, কিংবা তাদের কাছে আসলে বিচ্ছেদ যন্ত্রণা, এটা নাথিং রং অ্যাবাউট দ্যাট, এটা জাস্ট হচ্ছে ইতিহাসের ট্রাজেক্টরি ডিফারেন্ট হয়ে গেছে আসলে। সেখানে বাঙালি মুসলমানের কাছে পাকিস্তান হওয়া, এখন পাকিস্তান আন্দোলন আর পাকিস্তান রাষ্ট্র পরবর্তী কি করলো, এটা আসলে পুরোপুরি ডিফারেন্ট জিনিস। একটা আন্দোলন এবং আন্দোলনের ফসল আসলে পুরোপুরি ডিফারেন্ট জিনিস হয়ে যায়, মানে আমাদের বিচারের ক্ষেত্রে অত্যন্ত। কিন্তু এই যে পাকিস্তান আন্দোলন, এই দুটোকে যে আসলে মানে কিভাবে আমরা এই দুইটা অংশ দেখে, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখানে। এবং হচ্ছে যেমন তাজউদ্দিনের ডায়েরিতে দেখা যায় যে আপনার পাকিস্তান আন্দোলনের পরপরই এখানে যে উদযাপনটা করা হচ্ছে, হিন্দুরাও নেমে আসতেছে, সবাই নেমে আসতেছেন, এই জিনিসটা আসলে মানে এই যে উদযাপন মানে পার্টিশনটাকে কিংবা হচ্ছে পাকিস্তান রাষ্ট্র পাওয়াটাকে বাঙালি মুসলমানের কিন্তু আরেকটা ঐতিহাসিক তার অর্জনও বটে। ফলে তার পক্ষ থেকে আবুল মনসুর আহমদ, শেখ মুজিব, ভাসানী, তার পক্ষ থেকে তো তার এই উদযাপন, তার এই অর্জন, এটা তো আসলে বাদ দেওয়া সম্ভব না। তার স্মৃতিচারণ থেকে এটা আসলে অ্যাভয়েড করা সম্ভব না। ফলে তার কাছে লজিক্যাল হিসেবেই তখন আসে যে এটা একটা ধারাবাহিকতা হিসেবে আসছে। অপরপক্ষে যেহেতু এটা একটা বিচ্ছেদ যন্ত্রণা হিসেবেই আসছে, ফলে কলকাতায় যেটা হয়েছে যে এটা সবসময় বিপরীত আকারে দাঁড়াইছে। এখন এই কাজের মানে এমন না যে হচ্ছে ধরেন এই কাজগুলোর একাডেমিক স্বীকৃতি নাই কিংবা এই অ্যাপ্রোচের, যেমন খুব সম্প্রতি না বেশ কিছুদিন আগে নীলেশ বোস একটা কাজ করেছেন 20-এর দশকের নিয়ে। এখন ধরেন আমাদের এখানে হচ্ছে যখন পাকিস্তান আন্দোলন নিয়ে আলোচনা করা হয়, তখন তাজ হাশমির যে থিসিসটা যে হচ্ছে
পাকিস্তান ইজ এ প্রেজেন্ট ইউটোপিয়া। তো মূল আর্গুমেন্টটা তো হচ্ছে এটা যে পাকিস্তান একটা কৃষকদের একটা ইউটোপিয়া ছিল পাকিস্তান কল্পনাটা, কিন্তু তার নেতারা হচ্ছে শ্রেণী কোয়েশনটাকে আড়াল করে ফেলছেন হচ্ছে কমিউনাল কোয়েশন দিয়ে। তো এখানে একটা আমার ক্রিটিক হচ্ছে এটা যে আসলে এই ক্রিটিকটা যখন করা হয় তখন আমরা শ্রেণীটাকে কিংবা ইয়েটাকে একদম বিশুদ্ধ একটা ক্যাটাগরি হিসেবে আসলে কল্পনা করি, কিন্তু বাঙালি মুসলমান যখনই আসলে সে পলিটিক্যালি অ্যাক্টিভ হওয়া স্টার্ট হয়েছে 20 দশক থেকে, সে যখন ইন্টেলেকচুয়াল চর্চা করতেছে, তার মুসলমানিত্ব এবং কৃষক পরিচয় শ্রেণী পরিচয় দুটো মিশেলেই সে পারফর্ম করছে সবসময়। যে নজরুল যখন পত্রিকা করলেন সেই পত্রিকার নাম হয় লাঙ্গল, সেই লাঙ্গলে হচ্ছে ধর্ম নিয়ে কমিউনিজম নিয়ে দুর্দান্ত সব লেখাপত্র বের হচ্ছে। হজরত মোহানি এবং আজাদ সুবহানিদের লেখাপত্র হচ্ছে তখন লাঙ্গলে বের হচ্ছে। তারা ইসলামের সাথে হচ্ছে কমিউনিজমের সম্বন্ধ তৈরি করতেছেন জাকাত কনসেপ্টের মাধ্যমে। মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে বাঙালি মুসলমান এখানে যখন সে দাঁড়াচ্ছে, সে যখন অ্যাক্টিভ হচ্ছে, তার কাছে আসলে এই আইডেন্টিটিটা তৈরি হচ্ছে শুধুমাত্র শ্রেণী আইডেন্টিটি দিও না, শুধুমাত্র ধর্মীয় আইডেন্টিটি দিও না, তার এই কৃষক প্রশ্ন এবং হচ্ছে শ্রমিক প্রশ্ন, এই আপনার ধর্ম প্রশ্ন, মানে এই দুটোকে মিশেল করেই দাঁড়াচ্ছে এখানে। ফলে নীলেশ বোস হচ্ছে উনি 20 দশক থেকে নিয়ে 47 পর্যন্ত বাঙালি মুসলমানের এই যে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি এটাকে হচ্ছে অ্যানালাইসিস করে উনি একটা সিদ্ধান্ত দেন। বেসিক্যালি এই সিদ্ধান্তই আমার জন্য আমার এই কাজ করতে আরো বেশি আসলে সাহস দিচ্ছে। উনি বলতেছিলেন যে আসলে পাকিস্তান যে কল্পনাটা, যেটা হচ্ছে ফয়সাল দেবজিরা বলেন যে পাকিস্তান একটা শূন্য কল্পনা ছিল, সেই কল্পনার মধ্যে যে যার ইচ্ছা মতো এটা বুঝে দিতে পারছে বলে এটা জনপ্রিয় হয়েছে। কিন্তু নীলেশ বসু বলেন যে না, এটা ওই পাকিস্তানের জন্য সত্য হইতে পারে, কিন্তু এটা এই পাকিস্তানের এটা ডিফারেন্ট ছিল পূর্ব পাকিস্তানের কল্পনা, পাকিস্তান কল্পনা, ইট ওয়াজ ভেরি মাচ স্পেসিফিক টু হিজ ল্যান্ড এন্ড হিজ কালচার। সে যখনই পূর্ব পাকিস্তান আন্দোলন করতে গেছে, এখানে পূর্ব পাকিস্তানরা তার পুরো কল্পনাটা এখানকার জমিনের উপর, এখানকার ভূমির উপর, এখানকার কল্পনা মানে কালচারের উপর ফোকাস ছিল। ফলে আবুল মনসুর আহমদ তখন যখন কালচার নিয়ে আলোচনা করতেছেন, এমনকি ফররুক আহমদ যখন লিখেন, যেমন কয়েকদিন আগে হচ্ছে মোহাম্মদ আজম একটা লেখায় বলতেছিলেন, উনি দেখাচ্ছিলেন যে ফররুক আহমদের 7 সাগরের মাঝি আর অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবের আসলে ফারাক নেই। মানে অসমাপ্ত আত্মজীবনী যদি খুব দুর্দান্ত কোনো কাব্যিক রূপান্তর হইতে পারে, এটা হচ্ছে 7 সাগরের মাঝি আসলে। মানে হচ্ছে পূর্ব পাকিস্তান লোকজন যখন পূর্ব পাকিস্তান মুভমেন্টও নামতেছে, তার কল্পনাটা ছিল আসলে এখন আমরা যেটা বাংলাদেশ ভূখণ্ড বলে দাবি করি, কিংবা আমরা এখন যেটা বাংলাদেশ ভূখণ্ড বলতেছি, কিংবা আমরা যে ভূখণ্ডের নাগরিক বলে দাবি করতেছি, তার কল্পনা আসলে ওইটাই ছিল। কিন্তু তাকে এটা নানা কষ্টতের মাধ্যমে, যে কারণটা আবুল মনসুর আহমদের কালচার থেকে শুরু করে অজস্র জিনিসপাতি এনে আসলে এটাকে এই কালচার এইখানের সাথে রিলেট করতেছেন। ফলে নীলেশ বসু বলেন যে ফয়সাল দেবজি যেমন করে বলেন যে আসলে এই দুটো আন্দোলন কিংবা হচ্ছে পাকিস্তান আন্দোলন ছিল বেসিক্যালি আপনার একটা শূন্য, সবাই যার যার মতো করে ড্রিম বুঝে দিতে পারছে। নীলেশ বসু বলেন যে না, উনি টেক্সট গেটে দেখাচ্ছেন যে এটা আসলে সত্য না, বরঞ্চ পাকিস্তান আন্দোলনের কল্পনা একদম এই পূর্ব পাকিস্তান আন্দোলনের, পূর্ব পাকিস্তানিদের তার পাকিস্তান আন্দোলন ইট ওয়াজ ভেরি মাচ স্পেসিফিক টু হিজ ল্যান্ড, মানে এখন যে ভূখণ্ড এটাতে। ফলে তিনি বলেন যে আসলে পাকিস্তান আন্দোলনটা বাংলাদেশ আন্দোলনের একটা সিলসিলা ধারাবাহিকতা। এটাকে মুটো অ্যাব্রাপশন হিসেবে দেখা উচিত না, এটাকে মুটো বিচ্ছেদ হিসেবে দেখা উচিত না, কিংবা এটাকে একটা আরেকটাকে যে আলাদা করে ফেলছে এইভাবে দেখা উচিত না, বরঞ্চ এটা মিনিংফুল হয়ে ওঠে তখনই যখন পুরো বাঙালি মুসলমানের জার্নিটাকে এই দুইটো আন্দোলন নিরিখে দেখা হয় একটা আরেকটা ধারাবাহিকতা হিসেবে উঠে। আমি আমার বক্তব্য একদম শেষে চলে আসছি। আমার এটা হচ্ছে এইটাই যে আসলে মানে আমি একদম যদি বুঝাই ফেলি যে বেসিক্যালি মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান আন্দোলন নিয়ে দুইটা মোটা দাগে নেগেটিভ আমাদের এখানে জনপ্রিয়, আসলে একটা এন্টিথিস হিসেবে দেখানো। আমাদের এখানে এখন যেটা জনপ্রিয়, এটা আসলে আমি যেটা দেখতে পাচ্ছি যে 80 দশক থেকে আমার এখানে খুবই জনপ্রিয় হচ্ছে, যেটা বেসিক্যালি খুবই মানে তৈরি হচ্ছে কিংবা এটার প্রবলভাবে আস্থা হচ্ছে এটা কলকাতার বিদ্যুৎ সমাজের মধ্যে। আমার দাবি হচ্ছে যে আসলে আমাদের এখানে একটা ডিফারেন্ট বয়ানও ছিল, খোদ আমাদের জাতীয়তাবাদী নেতাদের মুখেই ছিল, তাদের টেক্সটেই ছিল। আমরা আসলে ওই ন্যারেটিভটা গ্রহণ করার ফলে আমরা আমাদের নেতাদেরকে ওই ন্যারেটিভের মধ্যে বসায় তাদেরকে আলোচনা করছি, কিন্তু তাদের টেক্সট আবার ভিন্ন জিনিস বলে, তাদের লেখা তাদের দাবি আবার ভিন্ন জিনিসও বলে। ফলে আমাদের যেটা করতে হয়, বারে বারে আমরা আসলে একটা আন্দোলনের মুখে এসে আরেকটা আন্দোলনকে সহি কিংবা অসহি করে তুলতে হয়। মানে ওই আন্দোলন সহি কি অসহি হবে এটা আসলে ওই সময়ের তার অ্যাক্টিভিটি কিংবা তার পার্টিসিপেশন দিয়ে না, বরঞ্চ এই মুহূর্তে দাঁড়ায় বুঝি আমাকে সবসময় সহি অসহি করে তুলতে হয়। আমি এখন কি করতেছি এটার দাঁড়ায় ওইটাকে সহি অসহি করে তুলতে হয়। কিন্তু আমার এটা হচ্ছে এই পুরো দৃষ্টিভঙ্গিটা আসলে প্রবলেমেটিক।
বরঞ্চ বাঙালি মুসলমানের কিংবা আমরা এই বাংলাদেশের এই ভূখণ্ডের বাঙালি মুসলমান নাও বলি আমি, এই ভূখণ্ডেরই একদম তার আসলে এই আন্দোলনগুলোকে তার গণতান্ত্রিক বাসনা হিসেবে বা তার গণতান্ত্রিক যে তৎপরতা তারই একটা ধারাবাহিকতা হিসেবেই দেখা উচিত। আদারওয়াইজ আমারই জনগোষ্ঠীর একটা অংশকে আমার মনে হচ্ছে যে তখন তার এই অংশটা বুঝি সহি না, আসলে তার ৭১-এর পার্টিশন সহি, পাকিস্তান আন্দোলন সহি না। এখন এটা কেন প্রাসঙ্গিক হয়ে উঠলো? প্রাসঙ্গিক হয়ে উঠছে এই কারণে যে ওই যে একটা আন্দোলনকে দিয়ে আরেকটা আন্দোলনকে সহি কিংবা অসহি করার যে যুক্তি পদ্ধতি, এটা ২৪-এর পরে আবার প্রবল হয়ে উঠলো। ২৪-এর পরে আবার আরেক পক্ষ শুরু করলো যে আপনার ২৪ আসার কারণে ৭১ হচ্ছে অ্যান্টিথিসিস হয়ে গেছে। আমার যুক্তি হচ্ছে এই যে সে যেটা বলতে পারে এটা বেসিক্যালি আমার ওই যে যুক্তিটা ওইটার অবশেষ হিসাবে এটা আসতেছে বারে বারে। মানে আমারই মানে জনগোষ্ঠীর তার একটা গণতান্ত্রিক আন্দোলনকে সহি কিংবা অসহি করে তুলতে হচ্ছে ভবিষ্যতের কোনো কিছুর উপর দাঁড়ায়, কোন একটা মতের উপর দাঁড়ায়, কোন একটা মতাদর্শের উপর দাঁড়ায়। বরঞ্চ আমার প্রস্তাবনাটা হচ্ছে এই পুরো আলোচনায় যে আসলে আমাদের ইতিহাসটাকে আমাদের জনগোষ্ঠীর এই জনগোষ্ঠীর তার একটা গণতান্ত্রিক রূপান্তর কিংবা তার একটা গণতান্ত্রিক বাসনার গণতান্ত্রিক তৎপরতার একটা ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত। ধন্যবাদ। বেশি লম্বা করে তার কোনো বক্তব্য না, ও আসলে এত তাড়াতাড়ি শেষ করছে, আমি এখন ইয়েও অর্ডার দিই না আর কি। হ্যাঁ, তাহলে এটা সুবিধা হলো। আলতাফ ভাই কথা বলেন। প্রশ্ন না করে আলোচনা করাই ভালো আসলে। প্রশ্ন বলে আমার ডর লাগে। আপনি যেটা বললেন যে এটা একটা গণতন্ত্রের জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে চান বা আমাদের এখানে গণতান্ত্রিক তৎপরতার জায়গা থেকে দাঁড়িয়ে, এটাকে আমার প্রশ্ন হলো এটাকে পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে দেখছি না কেন? মানে পাকিস্তান মুভমেন্টকে এখানকার যদি শুধু এখানকারই দেখি, পূর্ব বাংলার বাঙালি মুসলমানের যে পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে কিছু আকাঙ্ক্ষা ছিল, সে উচ্চ বর্গের সাথে ইকোনমিক্যালি এক ধরনের অপ্রেস বা বঞ্চনার শিকার হয়ে পাকিস্তান আন্দোলনে যুক্ত হয়েছিল কিনা ওইভাবে পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে দেখছেন নাকি? এক। ২ নম্বর, আপনি পুরো জিনিসটা দেখেছেন একটা সংখ্যাগরিষ্ঠের জায়গা থেকে। পাকিস্তান যারা সংখ্যাগরিষ্ঠ ছিল, বাংলাদেশ মুভমেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা অন্য সংখ্যালঘু বাঙালি মুসলমানের জায়গা থেকে যদি দেখি, পাকিস্তান আন্দোলনের বিপক্ষেও এখানে কিন্তু বড় ধরনের তৎপরতা ছিল। মনে করেন দেওবন্দিরা, মাদানিরা বিপক্ষে ছিল, ইভেন ফজলুল হকও কিছুটা বিপক্ষে ছিল, আরো অনেক অনেক গোষ্ঠী। আবার বাংলাদেশ মুভমেন্টে ওই ঘটনা আবার বিপক্ষে। ওইটার ব্যাখ্যা এই প্রথম প্রশ্নটা বলি। প্রথম প্রশ্নটা আসলে আমি এখানে এই আলাপটা প্রবন্ধে এটা আলাপ করছি, যেমন হচ্ছে আমাদের যোগেন মন্ডলদের কিংবা হচ্ছে ওইদিকে এম এন রায়দের যে অবস্থানটা, তারা তো আসলে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন, তো তারা তো আসলে মুসলমান হিসেবে দাঁড়াচ্ছেন না। তো এটাতে একটা বড় কারণ আছেই, কোনো সন্দেহ নাই যে এমনকি পাকিস্তান যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা আসলে ওই অর্থনৈতিক মুক্তির জায়গা থেকে তার তৈরি হওয়া আকাঙ্ক্ষা, যে কারণে হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের কল্পনাই আলাদা হয়ে যাচ্ছে আসলে পাকিস্তান নিয়ে, বেসিক্যালি এই অর্থনৈতিক সম্পর্কের কারণে। যেখানে অধিকাংশ কৃষক, যে কারণে হচ্ছে এখানকার আপনার পূর্ব পাকিস্তানের হিন্দুরাও হচ্ছে পাকিস্তান মুভমেন্টের পক্ষে দাঁড়াচ্ছে। এটা আসলে আমার প্রবন্ধে আছে, এটা দেখা দরকার অর্থনীতি। আমি এখানে স্পেসিফিক্যালি এই জায়গায় শুধু ফোকাসটা করছি হচ্ছে তার গণতান্ত্রিক তৎপরতার জায়গা থেকে এটাকে ব্যাখ্যা করতে। আর ২ নম্বর হচ্ছে, এটা তো একদমই সত্য যে এই দুইটা অংশে একটা ফ্র্যাকশন ছিল, যে ফ্র্যাকশনটা আসলে দুই সময়ই বিপক্ষে দাঁড়িয়েছে। আসলে সেটার ব্যাখ্যা আসলে আমাদের আসলে খোঁজা দরকার। এইটাতে আমি আসলে কাজ করিনি, সেটার ব্যাখ্যা নিয়ে আমি কাজ করিনি, সত্য কথা যেটা। আমি হচ্ছে অনেক বেশি ফোকাস ছিলাম হচ্ছে এই যে পুরো, মানে আমি যাদের বলি যে একদম আধিপত্যশীল যে বক্তব্যগুলো কিংবা আধিপত্যশীল যে উদযাপনগুলো হয়, সেগুলোকে দিকে আমি অনেক বেশি ফোকাস। কিন্তু আপনার প্রথম প্রশ্ন আমি একমত, সেখানে হচ্ছে হালকা আমার এই প্রবন্ধ আমি টাচ করে গেছি এগুলো, কিন্তু এই আলাপের জন্য আমি এটা রানি নাই, যেখানে অনেক বেশি নেগেটিভের মধ্যেই আসলে নেগেটিভ গুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, সবাই আরে প্রবন্ধ করতে অনেক ধন্যবাদ, ভালো একটা বিষয়ে আলোচনা করেছেন সেজন্য।
আমি একটু সমালোচনা করতে চাই আর কি। আপনি যখন ইতিহাস চর্চা করছেন তখন ইতিহাসের বেসিক বিষয় আছে, যেমন স্থান, কাল এবং ইভেন্ট, তো সেইগুলোর যে পরিপ্রেক্ষিত সেটা আপনার প্রবন্ধে খুবই অল্প। সেটা আপনি একবার মানে টাইমের যে ফ্রেমটা যদি আমি একটা জায়গায় যদি আমি ডিসিশন করি, তাহলে আপনি দুই বাংলার যে বয়ান সেটা আপনি 47-এর বয়ানকে 71 দিয়ে কি দেখার চেষ্টা করছেন, মানে কোন সময় সে বয়ান করেছিল 40টা বয়ানকে আপনি ওভাবে আইডেন্টিফাই করেননি। আমার মনে হয় সেটা করা দরকার। অর্থাৎ 47 সালে কলকাতার বুদ্ধিজীবীরা যেটা বলছেন এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা যেটা বলছেন মানে এই অঞ্চলের, সেই 47কে 47 দিয়ে দেখা। আবার যখন 71-এর সময়ের ঘটনা বা 65-র ঘটনা বা যে সময়টা বলেন, আচ্ছা আমি মনে হয় এটা ক্লিয়ার করতে পারি, আমি উত্তরটা দিয়ে দিই মানে আপনার মাঝখানে, তাহলে ভালো হবে আপনার পরবর্তী কোয়েশনে যাওয়ার আগে। এটা বেসিক্যালি 71-এর দেশ পত্রিকা নিয়ে। আমি আসলে 71 ওই সময়টাতেই মানে 71-এ দাঁড়াই মুক্তিযুদ্ধ মানে ওই ঘটনার সময় দাঁড়াই তারা কিভাবে পাকিস্তান এবং মুক্তিযুদ্ধ মানে চলমান ঘটনাকে আগের কেমনে রিলেট করতেছেন, এই জন্য শুরুতেই বলছিলাম যে আসলে এটা 71-এর দেশ পত্রিকা আসলে আমি মূল যে ইয়েটা হিসাবে নিছি। এমনকি হচ্ছে ইয়েদের যে লেখাগুলো এই যে আবুল মুসলিমের 72 সালের লেখা আর কি, একদম ওই সময়কার আর কি। 72 সালের লেখা যে আবুল মুসলিম আহমেদের কথা যখন আনলেন তখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, পাওয়ারের সাথে তার যে লেখার যে সম্পর্ক। প্রথম আলো বড় পত্রিকা, আমরা অনেকে সমালোচনা করতে সাহস করি না, তো আবুল মুসলিম আহমেদকে এক ধরনের হচ্ছে আমরা মানে একটা গ্রুপ আছে যারা তাকে এক ধরনের খুবই সুপার হিসাবে দেখানো হয়, সুপার পাওয়ার হিসাবে দেখানো হয়। তিনি পাকিস্তানের কালচার হঠাৎ করে বাংলাদেশের কালচার হয়ে গেল, কেন হয়ে গেল, মানে সেটার সাথে পাওয়ার স্ট্রাকচারের কি সম্পর্ক সে ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নেই। আমাদের পরিসরে আলোচনা নেই। আলোচনার কথা বললেন, আলোচনা আমার খুব প্রিয় মানুষ, এই আলোচনাগুলো তারা কেউ করে না। তো হঠাৎ করে পাকিস্তান কালচার গেল, বাংলাদেশ কালচার হয়ে গেল, খাবার চেঞ্জ হয়ে গেল, নামের বই চেঞ্জ হয়ে গেল, সবকিছু একই জিনিস। এটা তো হতে পারে না। এটা তো এক ধরনের মানে প্রশ্ন আমাদের করা দরকার, এই জায়গাটা তো প্রশ্ন করা দরকার যে পাওয়ার স্ট্রাকচারের সাথে আমাদের যে চিন্তা সেটা কেন পরিবর্তন হচ্ছে। এবার আর কয়েকটা জায়গায় আমি মানে আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় থিওরিটিক্যাল বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো টার্ম ব্যবহার করছেন, সেকুলারিজম, গণতন্ত্র, ডেমোক্রেসি, এরকম নানা ধরনের। আমরা যখন আলোচনা করি তখন প্রত্যেকটা টার্ম ডিফাইন করা দরকার ফার্স্ট। মানে আপনি সেকুলারিজম বলতে আসলে কি বুঝাইছেন, অথবা ওই সময় মানুষ সেকুলারিজম বলতে কি বুঝাইছে, অথবা আপনার চার্লস টেইলর সেকুলারিজম বলতে কি বুঝাইছে, বা তালাজুসাদ হোসেন কাস্তানুবা তারা সেকুলারিজম বলতে কি বুঝাইছে। মানে এই যে প্রত্যেকটা বিষয় এই শব্দটা যখন আপনি ব্যবহার করেছেন, আপনি খুবই এমনভাবে ব্যবহার করেছেন সেটা আমার মতো যারা সাধারণ পাঠক তাদের জন্য কঠিন কাজ বোঝা, কারণ আমরা ডেফিনেশন ছাড়া আপনার বক্তব্যটাকে কিন্তু আমি মূল্যায়ন করতে পারবো না। এরপরে আসেন আপনি একটা জায়গায় খুবই মানে ইন্টারপ্রিটেশন সঠিক আমার মতে যথার্থ হয়নি, সেটা হচ্ছে আপনি বলছেন টু স্টেটস মানে স্টেট আমার না লাউড না না আবুল মুসলিম আহমেদের না লাউড প্রস্তাব দুইটা রাষ্ট্র স্টেট না না আমি বলছি এটা আমার ব্যাখ্যা না, এটা হচ্ছে আবুল মুসলিম ইন্টারপ্রিটেশন ছিল। আচ্ছা, লাউড প্রস্তাবের যে স্টেট শব্দের মধ্যে একাধিক রাষ্ট্র, আমরা যদি বলি দুইটার কথা বলা যাবে না, তাহলে ইন্টারপ্রিটেশন, তাহলে টু স্টেট বলতো, তা তো বলেনি, বলছে স্টেট শব্দটা ব্যবহার করছে, মানে একাধিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এরপরে আপনি আপনার যে জায়গাটাতে আমি মানে মাঝে আমার ফেসবুকে আমি লিখেছিলাম যে পাকিস্তান আন্দোলন এবং মানে পাকিস্তান আন্দোলন এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 47 এবং 71, মানে যে আপনার সম্পর্ক বাংলা স্ট্রিমের একটা সাক্ষাৎকার সলিমুল্লাহ খানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে আমি লিখেছিলাম ফেসবুকে যে আমরা আসলে যেটা দেখার চেষ্টা করেছি পাকিস্তান 47-কে এবং 71-কে একটা ধারাবাহিকতা হিসাবে, আসলে 47 এবং 71 ধারাবাহিকতা না। কেন ধারাবাহিকতা না? 71 আমরা 71 যেটা পেয়েছি সেটা পেয়েছি হচ্ছে আপনার আমরা যে অখণ্ড বাংলা আন্দোলন ছিল সেই অখণ্ড বাংলা আন্দোলন 46-47 এসে ফেল করছিল, সফল হয়নি। 71 যে সেটা সফল হয়েছে, অর্থাৎ অখণ্ড বাংলা আন্দোলনের যে ফিলোসফি গুলো ছিল, দার্শনিক জায়গাগুলো ছিল, যে চাওয়া ছিল, সেইটা পাকিস্তান রাষ্ট্র পূরণ করতে পারেনি। কিন্তু ওই চাওয়াগুলো যে সুপ্ত ছিল এবং সেই সুপ্ত চাওয়া 71 এসে কিন্তু আমরা বাস্তবতা পেয়েছি। শুধু আমরা ভূখণ্ড, আরেকটা কথা আপনি বলছেন ভূখণ্ড, আমরা এই ভূখণ্ড চেয়েছিলাম, মোটেও না। আমরা ভূখণ্ড চেয়েছিলাম পুরো বাংলাটাকে, পুরো বাংলা চেয়েছিলাম আমরা। এই অঞ্চলের মানুষ কখনো পশ্চিম বাংলা ছেড়ে দিয়ে অথবা আসাম বা ত্রিপুরার যে অংশ আছে সেই অংশ ছেড়ে দিয়ে শুধু মুসলিম একটা রাষ্ট্রের কল্পনা করেনি, ঠিক আছে? তো এই জায়গাও যদি আপনি একটু নজর দেন, আমরা চেয়েছিলাম পুরো বাংলাটাকে। যদি আপনি অখণ্ড বাংলা আন্দোলনটা খেয়াল করেন, এই অখণ্ড বাংলা আন্দোলন আমরা 71 এসে শুধু জিওগ্রাফিটা পাইনি, কিন্তু তার যে আইডিওলজি আছে সেই আইডিওলজিটা আমরা পেয়েছি আর কি। এরপরে আরো মানে আপনার প্রত্যেকটা বিষয় মানে এত বড় বিষয়গুলোর এত
ছোট করে বলছেন যে প্রত্যেকটা লাইনকে এক একটা প্রবন্ধ করা যাবে আর কি, মানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ক্লেম একটা প্রবন্ধর মতো আলোচনা করা যাবে। ফয়সাল দেবজির কথা বলছেন, তারপরে পাকিস্তান যাবেন মানে বইয়ের নাম, মানে আপনি সাধারণত আয়েশা জালালকে যদি একটু দেখেন, আয়েশা জালাল ওনাদের কথা প্রবন্ধে আছে। আমি বলার সময় তো আসলে একটা ইয়েতে গেছি। আয়েশা জালাল তো ধরেছেন আমার মানে পার্টিশন নিয়ে কলকাতার নেগেটিভ কিংবা মূল নেগেটিভটাকে কোয়েশ্চেন করার জন্য তো আয়েশা জালালই সবচেয়ে পারফেক্ট আসলে। আমি ফয়সাল দাবজিকে আনছি হচ্ছে বেসিক্যালি ক্রিটিক করার জন্য, মানে ফয়সাল দাবজির ক্লেমটাকে ক্রিটিক করার জন্য আমি ফয়সাল দাবজিকে আনছি, নট আমি ফয়সাল দাবজির অবস্থানটাকে ওন করি এটা। আমি আরো অনেকের সাথে কথা বলবেন, কিন্তু পরে আমরা না, আমি আলোচনা তেমন কিছু না, আমি বলতে চাচ্ছি যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে এইভাবে দেখার দৃষ্টিভঙ্গি অন্তত আপনি তুলে ধরলেন। ৭১ সালে পশ্চিমবাংলার পত্রিকা কেমন ভাবে বলেছে, ৭১ সালে আমাদের দেশের পত্রপত্রিকা, আমাদের দেশের বুদ্ধিজীবীদের সেইটা মনে হয় এই পাশাপাশি রাখলে একটু বুঝতে সুবিধা হতো। এবং সেখানেই মজাটা হতো, সেখানে যে ৭১ সালের বুদ্ধিজীবীদের বাংলা, আমাদের এই ভূখণ্ডের বুদ্ধিজীবীদের তখন তারা অলরেডি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মুক্তিযুদ্ধের জন্য কাজ করছেন, আর এক ভাগ বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধ বিপক্ষে কাজ করছেন। সুতরাং পশ্চিমবাংলার ওইটা বয়ান ইজ ইকুয়াল টু এখানকার দুইটা বয়ান। একটা বয়ান হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান, আর একটা বয়ান হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের বয়ান, যেটাতে ওই ৯ মাসে প্রকাশিত ঢাকার পত্রপত্রিকা সংরক্ষণ করেছে। এইটা খুব গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধ বিরোধী বুদ্ধিজীবীদের ঢাকার ৯ মাসের পত্রিকার বয়ান, ওইটা হচ্ছে অন্য একটা দেশের, যাদের কাছে আমরা যুদ্ধের প্রয়োজনে সহযোগিতা নিয়েছিলাম। সুতরাং একটা সহযোগী গ্রুপের বয়ান, ওটা সহযোগী বয়ান, সেইটার প্রভাব কতটা আমাদের দেশের বুদ্ধিজীবীদের উপর পড়েছে সেটা আর একটা এজেন্ডা, বা পড়বে না। ওই দেশ পত্রিকার ওই সময়কার পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের বয়ান দিয়ে পাকিস্তান আর বাংলাদেশের বিরোধ মুখোমুখি দাঁড় করানোর কোন যুক্তি নেই, বা তাদের ভালোবাসার জায়গা বা সম্পর্কের জায়গা বা সিঁড়ি, মানে ওই ধাপের জায়গাটায় করার দরকার নেই। কারণ ওরা হচ্ছে একটা অপর দেশ যারা আমাদেরকে সহায়তা করেছে। আমাদের দেশের বুদ্ধিজীবীদের চিন্তাটা কিরকম, কিভাবে এগিয়েছে, আসলে আমাদের দেশে যদি ওই চিন্তাটা প্রথম দিকে আপনি ২০ সালে গেলেন যখন, তখন আবার এটাও তো বলতে হয় যে আমাদের দেশে শিক্ষা গ্রুপ তৈরি হয়েছিল। শিক্ষারা তো এদেশে একটা পরিবর্তনের জন্যই কাজ করেছিল, এবং সেই পরিবর্তনটা শুধুমাত্র ওইরকম ছোট পরিবর্তন না, সেটা একটা বড় পরিবর্তন, আমাদের মনোজগতের পরিবর্তন। শিক্ষা গ্রুপের এই বয়ানটা, যাক ভাগ্য ভালো বিজু ওই পুরো ভলিউমটা আবার প্রকাশ করেছে গত ১-২ দিন আগে। ওরাই ছিল হচ্ছে আমাদের দেশটাকে পরিবর্তনের জন্য, অন্তত আমাদের বুদ্ধিজীবিতা বা আমাদের চিন্তার পরিবর্তনটাকে ওরাই ধারণ করতেন। সেই দিকে আমরা যেতে পারিনি। আমরা ৩০ সাল থেকে ৩৭ সাল ৪০ সাল ওই সময় গিয়ে ওই শিক্ষা গোষ্ঠীর বিপরীতে দাঁড়িয়ে গেলাম। ৪০ সাল ৩৭ সালের ইলেকশন একটা বড় ব্যাপার। ৩৭ সালের ইলেকশন বার্মা আলাদা হয়ে গেল, আমরা আর একটা অন্য আন্দোলনে চলে গেলাম। ৩৭ সালের আন্দোলনের ফলে আমাদের পাকিস্তান আন্দোলনটা সামনে চলে আসলো। আর একজন দুইজনের কথা বলে একটা পুরো জনগোষ্ঠীর চিন্তা তোলা যায় না। এই কারণে যদি তাই বলেন যে জগন্মন্ডল এখানকার হিন্দুদের প্রতিনিধিত্ব করেছে, তাহলে আমি বলবো ভারতে আবুল কালাম আজাদ পুরো ভারতের মুসলিমদের প্রতিনিধিত্ব করেছে। আপনি কি সেদিকে যেতে চাইবেন?
আমি এই কথাটা বোঝাতে পেরেছি? যদি একমাত্র যোগেন মন্ডলকে নিয়ে আপনি কথা বলেন, তাহলে আমি বলবো যে দিল্লিতে আবুল কালাম আজাদ ছিল সমস্ত মুখ্যমন্ত্রী। আপনি কি সেদিকে যাবেন না? কারণ যখন আমরা কোনো চিন্তা, এই গবেষণা বা আলোচনার তৈরি করি, তখন আমরা প্রথমে একটা ফ্রেম তৈরি করি, সেই ফ্রেমের কতগুলো চ্যাপ্টার তৈরি করি, সেই চ্যাপ্টারের সহযোগী বক্তব্যগুলোকে আমি ডেকে নিয়ে আসি। প্রথম কথা হচ্ছে ফ্রেম, তারপর হচ্ছে চ্যাপ্টার, তারপরে আমি আমার পক্ষের জিনিসগুলোকে ডেকে নিয়ে আসবো। আমিও ডেকে নিয়ে আসবো। আপনি যদি যোগেন মন্ডলকে বলেন, আমি তাহলে আবুল কালাম আজাদকে প্রধান মুসলমান নেতা ধর্ম। ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে আপনার কাজে। প্রথম প্রশংসা করিনি, হ্যাঁ অবশ্যই অনেক কঠিন পরিশ্রম করেছি, কিন্তু যেমন আপনি বলেছেন যে প্রতিটা কাজের কতগুলো প্রেক্ষিত থাকে, আপনি কিন্তু প্রেক্ষাপট বলেছেন কেন আপনি কাজ করতে গেছেন, তাই না? চাকরির সুবাদে কোনো রিসোর্সে আপনি অধিকার পেয়েছেন, অ্যাক্সেস পেয়েছেন, সেগুলো আপনাকে নাড়া দিয়েছে, কিন্তু যে কাজ করেছেন সেটা খুব তো চমৎকার কাজ নিঃসন্দেহে। কিন্তু মুশকিল হলো যে কাজটা করলাম, কঠিন পরিশ্রম করলাম, সেই পরিশ্রমের ফলটা আলটিমেটলি কোথায় যাবে? শেষে কনক্লুশনটা যে টেনেছেন তার কারণ হলো যে মাঝপথে আপনার অনেক গতি হারিয়ে গেছে, অনেক জায়গায় মিসিং হয়েছে। সেটা হয়তো জ্যোতিদা একটা বলেছে, একটা ফ্রেম দরকার হয়, ফ্রেম দরকার হলে ওটা ধরে রাখতে পারবেন। আমি এত পড়াশুনো করি নাই, সুতরাং আমার বলা খুব কঠিন, কিন্তু আমার ছোটবেলার ছোট্ট কতগুলো অভিজ্ঞতা আছে। আমাদের বাড়িটা ছিল বর্ডারে, ছিল মানে এখন আছে। আমরা মুক্তিযুদ্ধের সময় যা দেখেছি সেই বয়ান কোথাও নেই। আমি ছোটবেলায় যা দেখেছি, আমি কোথাও মুক্তিযুদ্ধের সেই বয়ান পড়ি নাই। আমি এই যে আমাদের মেজর মঞ্জুর মারা গেছে না, মেজর মঞ্জুর, উনি তখন আমাদের বর্ডারে ছিলেন। কমিউনিস্টদের সাথে ওনার যে লড়াই হয়েছে, যে রক্তক্ষয়ী লড়াই হয়েছে, সেটার একদম প্রত্যক্ষ আমার দেখতে হয়েছে, আমাদের গ্রামে দেখতে হয়েছে। তার মানে কি উনি তখন সেক্টর কমান্ডার, এবং তার সাথে স্থানীয় লোকের যে লড়াই, সে লড়াই তো ভয়ঙ্কর সে লড়াই, এবং এখনো শেষ হয়নি। উনি যা ওই সময় পুঁতে দিয়েছেন, মানে একটা বীজ বপন করে দিয়েছেন, তা কিন্তু এখনো ওই সমাজ থেকে যায়নি। দুটো গ্রুপ উনি সেই সময় তৈরি করে দিয়েছিলেন। এই যে বলছি, তার মানে হলো এই স্বাধীনতা যখন আমাদের হয়েছে, তার উপরে কিছু জায়গা আছে, ঘটনা, তবে সে ঘটনায় যাবো না, কিন্তু স্থানীয় কিন্তু অনেক ডাইমেনশন ছিল। এবং এই যে বললাম বর্ডারে বাড়ি, কলকাতার কিছু লোকজনের প্রত্যক্ষ দেখার আমাদের মানে সেই সময় সুযোগ হয়েছিল, কমিউনিস্টদের দেখার সুযোগ হয়েছিল। এপ্রিল মাসে যখন মানে জিয়াউর রহমান মানে যে ভাষণটা দিচ্ছে, তা যখন আমরা শুনছিলাম, আমাদের বাড়ির ভেতরে যখন এটা শোনা হচ্ছিল, তখন আমাদের বাড়ি ভর্তি ছিল চারু মজুমদারের লোকে ভরা। এবং আমার প্রথম মনে আছে স্পষ্ট, ওই এপ্রিল মাসে চারু মজুমদারের লোকজন 5টা রাইফেল দিয়ে গেছিল আমাদের বাড়িতে, এবং তখনই সবাই যে বর্ডার তো আমাদের বাড়িতে শেল্টার নিয়েছে। কথাটা এই কারণে বললাম, দেশ পত্রিকা যেভাবে বয়ান দিয়েছে, পশ্চিমবাংলা কিন্তু অ্যাক্টিভিস্টদের বয়ান তা ছিল না, অন্যরকম ছিল। অনেকের বয়ানটা দেখা উচিত। হ্যাঁ, টোটালি অন্যরকম ছিল। এবং দেশ পত্রিকার যে বয়ানটা ছিল, সেটা হচ্ছে ভারতের পক্ষে যে কমিউনিস্ট লড়াইটা তখন ইন্ডিয়াতে চলছিল। ওই সময় বড় বড় কিছু বই আছে, যে আরবান নকশালবাড়ি থেকে আরবান গেরিলা, যেসবগুলো হচ্ছে, আপনি সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র চিত্রগুলো দেখতে পাবেন, যে বাংলাদেশের স্বাধীন হওয়াতে ইন্ডিয়ার যে বিশাল মুভমেন্টে কি বড় ক্ষতি হয়েছে। এটাও কিন্তু একটা বড় জায়গা, যা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই। কিন্তু ওই যে বললাম যে আপনি দেখেছেন একটা জায়গা থেকে, সে দেখা ভালো, কিন্তু ইতিহাস হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন বা জ্যোতিদার কথাটা বলেছেন, এটা কন্টিনিউয়াস একটা লড়াই, কখনো হয়তো শ্রেণীর লড়াই, কখন হয়তো এই নানা গ্রুপের লড়াই হয়, এবং এই লড়াইয়ে কখন কখন কেউ কেউ জিতে যায়। পাকিস্তানের ওই সময় জিতে যাওয়া, কিন্তু পাকিস্তানের যেটা বলছে যে বড় খারাপ অভিজ্ঞতা আছে, আমাদের নিজেদের পরিবার 5 খণ্ড হয়ে গেল, যারা ফ্ল্যাগ উড়ালো তারা ইন্ডিয়ার মধ্যে পড়ে গেল একদিনে। 3 দিন একসাথে হয়ে করলো, তৃতীয় দিনে ওটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এক বাড়ির খণ্ড এখানে খুলে। এই যে মানুষের যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা কিন্তু চরম।
আবার যখন এই বাংলা ভেঙেছে তখন একরকমের অভিজ্ঞতা। আপনার শেষের দৃষ্টিভঙ্গিটা খুব ভালো, যেটা আপনি জহির রায়হানের কথা বলতেন, সময়ের দাবি এক একটা সময় হচ্ছে, কিন্তু সেই সময়গুলো যদি আপনাকে তুলতে হয় তাহলে আপনাকে আরো একটু ক্যানভাসটা বড় করতে হবে। ক্যানভাসটা না বড় করলে ওই যে পাকিস্তানে যে বিরোধটা হয়েছে না, ওটা ছোট্ট জায়গা নিয়ে বিরোধ হয়েছে এবং সেখানে ধর্মটাই বড় এসে দাঁড়িয়েছে। আরো কিন্তু অনেক আশা ছিল। আমরা যত না, আপনি যদি আজকে যান হায়দ্রাবাদে যান, সেখানে একটা মুসলমানের সাথে কথা বলেন, দেখবেন তার দাদার রেফারেন্স দিয়ে তাদের যে কথা বলবে সে কথা আপনি ইতিহাসে কোথাও পাবেন না, একেবারেই পাবেন, মিসিং, তাই না? মিসিং। তাহলে হচ্ছে কি যে একটা এক্সপেকটেশন থাকে এবং সেই এক্সপেকটেশন যখন আমার পূর্ণ না হয় তখন আমার আর একটা লেভেলে যেটা রাইট, এটা চমৎকার কথা, কিন্তু মনে রাখতে হবে ওই সময় আরো অনেকের লড়াই আছে, সেই লড়াইগুলো দেখতে হবে। আমার মনে হয় না দেশ পত্রিকা হচ্ছে একমাত্র প্রতিনিধি, এটা খুব রং সিলেকশন, খুবই রং সিলেকশন। কিন্তু তাদের ভয় ছিল, সেভাবে তারা বলে গেছে। কিন্তু সেই সময় পশ্চিম বাংলায় নানা রকমের ভয় ছিল, নানা রকমের অ্যাক্টিভিটি ছিল। যদি আপনি নির্মমভাবে দেখেন তাহলে হয়তো বা ওই ফ্রেমের একটা ভালো কনক্লুশন আপনি পাবেন। ওই সময়ের কি কি প্রেক্ষিত ছিল সেটা ওয়ান ডাইমেনশনাল না, মাল্টি ডাইমেনশনাল। সেখানে কেউ জিতেছে, কেউ হেরেছে। শুধু জেতাদের বয়ানটা যদি তুলি তাহলে তো ইতিহাসের পরে বড় অত্যাচার করা হয়, বড় কঠিন ভাবে তাদেরকে বিচার করা হয়, সেটা মনে হয় ঠিক না। ঐতিহাসিক ভাবে যদি নিজেকে ঐতিহাসিক ভাবে দাবি করেন তাহলে এই বিচারটা আপনাকে সুষ্ঠু করতে হবে। আরো অনেকের ভূমিকা এখানে ছিল। ধন্যবাদ। আবারও বলি, চমৎকার কাজ। আমি আপনার আর্টিকেলটা একটু পড়া শুরু একটু পড়তে চাই। হ্যাঁ, এই ইয়াংদের কাছ থেকে শুনি। আপনারা বুড়ো মানুষ অনেক কথা বলবেন, আমরা ইয়াংরা অবশ্য আপনাদের দলে আমরা বুড়ো বলবো জেনজি না। না, আমি আসলে আপনাদের দলে ইকবাল ভাই। হ্যাঁ, সুবিধাবাদী। হ্যাঁ হ্যাঁ, না বলেন, আপনার সুবিধা দেবে। আচ্ছা, আমার নাম মিনহাজুল ইসলাম। আমি আসলে প্রথমত বলে নিই যে আমি হিস্ট্রির ছাত্র না, হিস্ট্রির টিচারও না, মানে বই টই পড়ি আর কি টুকটাক। আর হচ্ছে আমি আসলে সোল ভাইয়ের মানে ওনার সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক থাকার কারণে ওনার এই প্রবন্ধটা আমার পড়া হয়েছে, সামনে পড়তে পারছি। তো প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে ওনার আলোচনা আমি শুনলাম, ওনার প্রবন্ধটা আমি খুব ভালো করে পড়ছি। বইটার মানে হয়তো চলে আসবে বইটার মধ্যে। এটা নিয়ে উনি আলোচনা করছেন, অনেক যারা প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করলেন, অনেক কথা বললেন। আমার একটা কিছু অবজারভেশন আছে, সব বলবো না, 2-3টা বলবো। যেটা হচ্ছে প্রথমত ওটা কোনো হিস্ট্রির বই না, আমাদের দেশে একটা প্রবলেম আছে। আমি বলি আমরা যখন 19th সেঞ্চুরিতে মার্ক্সের হিস্ট্রি পড়ি, যেমন রণজিৎ গোরা যখন এলিমেন্টারি অ্যাসপেক্ট লিখছে, মার্ক্স বলছে কৃষকটা ছিল আলুর বস্তা, স্যাক্স অফ পটেটো স্যাক্স, ফ্রেঞ্চ কৃষকদের। রণজিৎ গোরা বলছে ইটস এলিমেন্টারিলি রং অ্যাবাউট দ্য পিজেন্ট, কারণ ইন্ডিয়ান পিজেন্টরা হইতেছে কি, ওরা তো কখনো ফিউডাল লর্ডের আন্ডারে ছিলই না। ইন্ডিয়ান পেজেন্টরা হচ্ছে স্ট্রাগলিং, ওরা এক ধরনের চেতনা আছে। তো হিস্টোরিওগ্রাফি এখানে রং হয়ে যায়। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে প্রবন্ধটা উনি আসলে বেসিক্যালি হাউ ন্যারেটিভ অ্যান্ড হিস্টোরিওগ্রাফি ইজ ফর্ম অ্যাকচুয়ালি। এটার পিছনের পলিটিক্যাল আলাপ কি হতে পারে, পাওয়ার স্ট্রাকচারের কথা যে বড় ভাই বললেন, এগুলা ভিন্ন আলোচনা। এবং এটা নিয়ে ওনার প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে, বা মুরব্বী মানুষ যারা বললেন ওনারা অনেক বেশি জানেন। বললেন যেমন 4 পর্যন্ত কথা বললেন, কমিউনিস্টদের অনেক বয়ান আছে, দ্যাটস ভেরি গ্রেট। বাট দ্য থিং ইজ যে আসলে মূল আলাপটা হইতেছে যে হিস্টোরিওগ্রাফিটা নিয়ে, যে হিস্টোরিওগ্রাফিটা কিভাবে মেকানাইজ হইতেছে, কিভাবে অ্যাপারেটাস হচ্ছে। আরো অনেক বয়ান আছে, প্রচুর মাল্টি ডাইমেনশনাল আলোচনা আছে, অনেক কিছু করা যেতে পারে। একদম মাইক্রো স্কেলে, ফ্রেঞ্চটা যেটাকে বলে মাইক্রো হিস্ট্রি, হ্যাঁ, আমার স্কুলেরা বলে মাইক্রো হিস্ট্রি, ওইটা করা যেতে পারে। রাখালদের ইতিহাস নিয়ে আসা যেতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং। আমার কাছে ওনার প্রবন্ধটা পড়ে যেটা মনে হয়েছে, ওনার প্রবন্ধের যে মূল আলোচনাগুলো, যে নীলেশ বোসের ক্রিটিক কিংবা দেশ পত্রিকার আলাপ, এগুলো আমার কাছে স্যাম্পল হিসেবে মনে হয়েছে। আমার কাছে ওনার প্রবন্ধের মূল আলোচনাটা মনে হয়েছে যে হাউ হিস্ট্রি ইজ ফর্ম, ন্যারেটিভ ইজ অ্যাকচুয়ালি ফর্ম। এইটা কমিউনিস্ট ন্যারেটিভ ফর্ম হয় নাই, বলে তো লাগবে, বলে লাগবে, আমি চাই সেটা হোক, সেটা নিয়ে আলোচনা আমাদের করতে হবে। এক্স্যাক্টলি, মানে ওইটা আমাদের করতে হবে, আমাদের সেটাই। উনি যেটা ওই উপদেশটা দিলেন, ন্যারেটিভটা বড় করতে হবে, এটা আমাদের কাজ, মানে সবারই কাজ। কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে ন্যারেটিভটা ফর্ম হয়, হিস্ট্রি কিভাবে ফর্ম হয়, এইটা আমার কাছে মনে হয় প্রবন্ধের সবচেয়ে বেশি আমি স্পষ্টভাবে পাইছি। মানে আমি তো খুব কম বুঝি, আমি যতটুকু পড়ে যেটা বলছি, আমি হিস্ট্রি খুব বেশি পড়ি নাই। আর
আমার কাছে মনে হয় একটু এটা সেই দিছে, নোট দিছে কলকাতার ফ্রেন্ড, কলকাতার যে ন্যারেটিভটা, ভারতের ন্যারেটিভ মনে হয় আপনি বলছিলেন ভারতের ন্যারেটিভ, আমার কাছে মনে হয় কলকাতার ন্যারেটিভটা উনি বলছেন, বিশেষ ব্যক্তিগত বলছেন। তো আমার কাছে ওনার মানে আমার কাছে মনে হয় যে ওনার নোটটা ওনার লিমিটেশন, আবার ওনার লিমিটেশনটা পরিষ্কার এই অর্থে এটাই। আর এমনি ওই যে এই ভাই যেটা বললেন ওনার প্রবন্ধের যে আলাপ বলে এগুলো নিয়ে অনেক আলাপ করা যাবে। সেকুলারিজম নিয়ে আর আমার প্রশ্ন ছিল সৌল ভাইয়ের, আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনি সেকুলারিজমটা কি, এখন ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এগুলো নিয়ে বিশাল বিশাল আলাপ আছে। নিবেদিতা মেননের বই পড়ে ঝাঁঝরা করে ফেলাইছে আমাকে, ঠিক আছে? সেকুলারিজম চার্লস টেলার তোমার পুরনো আলাপ, নিবেদিতা 24 সালে যে বই বেরিয়েছে সেকুলারিজম মিসডিরেকশন, এটাও পড়া শেষ, ওটা নিয়ে প্রচুর আলাপ করা যায়, বলুন আলাপ করা যেতে পারে। কিন্তু যেহেতু হিস্ট্রি আর গ্রাফিটা ফর্ম কেমন হয়েছে এটা আমার কাছে মনে হয় উনি আর কি একটা উইন্ডো দেখাই দিয়েছে, আমরা আরো বেশি কাজ করতে চাই, আমার কাছে সেটা মনে হয়। থ্যাংক ইউ, ভেরি গুড। এটার মানে উনি যতটা ক্লিয়ার বলছেন আপনার প্রবন্ধ আপনি নিজে কিন্তু যতটা পরিষ্কার ভাবে বলতে পারেন। মানে আপনি কোন আপনার ভাই বোন নিচ্ছেন আমার থিসিস ডিফেন্সের মেম্বার না, আপনি বলছেন ভালো হয়েছে, না না আমি বলতেছি সেটা হচ্ছে যে আপনি হিস্ট্রির যে বেসিক বই যেমন ইয়েস্কারের হোয়াট ইজ হিস্ট্রি আর যে কলেন উইথ দ্য আইডিয়া অফ হিস্ট্রি, এরকম আরো বই আছে। আপনি এই ধরনের বই এঙ্গেজ করেছেন আপনার প্রবন্ধে? মানে আপনি উনি যে কথাটা বললেন আপনার মানে বই বা প্রবন্ধে কিন্তু এই বইগুলোর এঙ্গেজমেন্ট বা দরকার, নাহলে কিন্তু আপনি একটা অসম্পূর্ণ বক্তব্য বলবেন, মানে ইতিহাসের বয়ান কিভাবে নির্মিত হয়। আপনি সেটা করেছেন কিনা মানে আমার কিউরিওসিটি জানার জায়গা আছে। আরো বই আছে, আপনি চাইলে আমি হেল্প করতে পারি আপনাদের। শুনি না। হাই, আচ্ছা আমার নাম উজমা, আমি আজকে আসলে ওর পাঠক হিসেবে আসছি, আমি ফেসবুকে লেখা বেশি করি। সেটা হচ্ছে অনেকগুলো পয়েন্ট এখানে অনেকের কথাই চলে আসছে। আমি যদি জানতাম এত আলোচনা করবো তাহলে আমি একটু পড়াশোনা করে দিতাম। আচ্ছা, সেটা হচ্ছে যদি কিনা মেইন যে আমাদের ডমিনেন্ট যে ন্যারেটিভ ওইটাই যদি আমরা ধরি যে আচ্ছা ঠিক আছে যে দেশ পত্রিকা ওটা ধরলাম কলকাতার ডমিনেন্ট ন্যারেটিভ, এখানে আহমদ সফা, আব্দুর রাজ্জাক, জহির রায়হান পর্যন্ত যদি যায় তাহলে আমার প্রশ্ন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ না কেন? তাহলে যদি কিনা আমরা এটাকে আপনার লেখা অনুযায়ী যে একটি কি জানি বলে, হ্যাঁ, যে কলকাতা বাংলাদেশকে হারাই ফেলছে একটা ভূমি, এই জন্য এই দুঃখ, এটা কি এরকম হয় কিনা? আমি আসলে আমাদের যে পাঠ্য বই বা অল্টারনেটিভ হিস্ট্রি বাদে মানে যদি কিনা ডমিনেন্ট জায়গা থেকে দেখি, এখানে আমি অনেকক্ষণ বসে বসে ভাবতেছিলাম যে ওই পার থেকে মুসলিমরা এই পারে আসছে, তাদের কষ্ট নিয়ে কি কি লেখা আছে। আমরা তার চেয়ে অনেক বেশি পড়ছি যে এই পার থেকে যারা ওই পারে চলে গেছেন হিন্দু, তাদের যে ঘর, তাদের যে পুকুর, তাদের যে বাড়ি, ওই কষ্টটা। তো তাহলে এটাকে আমরা শুধুমাত্র ওই যে কলকাতার দেশ পত্রিকার ওই যে ডমিনেন্ট বা উচ্চবর্ণীয় হিন্দুও যদি আমি বলি, একদম এক্সট্রিমটা ধরেই বলি, যে ওরা একটা ভূমি হারাই ফেলছে এইভাবে কেন দেখতেছে আমরা? কেননা যারা ঘর হারাই চলে গেছেন, যারা উদ্বাস্তু, তাহলে আমরা যদি রোহিঙ্গার কষ্ট বুঝি, আমরা যদি গাজার কষ্ট বুঝি, তাহলে আমরা যেই মানে একদম পরিচয় ধরে যে যেই হিন্দুটার বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে ওই কষ্টটা আমরা ওইভাবে দেখবো না কেন? এক। আর একটা হচ্ছে কি বলবো, আচ্ছা 74-এ এসে সেকুলারিজম অ্যাড হয়েছে ইন্ডিয়ার সংবিধানে, আচ্ছা সেইটা হচ্ছে আর বাংলাদেশে হলো 72-এ, ওকে। তাহলে 47-এর পরে যে ইন্ডিয়ার সংবিধান ওইটার রচয়িতা কি আম্বেদকর? আচ্ছা, ওইটাতে যদি সেকুলারিজম শব্দটাও না থাকে, ইন্ডিয়ার নাম কি কোনোভাবে, এই যে পাকিস্তানের নাম কি ছিল বললেন? ইসলামিক রিপাবলিক, হ্যাঁ 56 সালে। ইন্ডিয়ার নাম কি ছিল দেশ ভাগের পরে? মানে অফিসিয়াল নেই, ইন্ডিয়ান ইউনিয়ন, রিপাবলিক। আচ্ছা, মানে আমি আসলে বলতে চাচ্ছি যে এখানে যেরকম মানে পাকিস্তানে অফিসিয়ালি যে ইসলামিক রিপাবলিক বলে এটাকে একটা অফিসিয়ালি ফ্রেমওয়ার্কে আনা হচ্ছে, তাহলে 47 পরে ইন্ডিয়াতে এইভাবেই এখন মানে সংবিধান বা অফিসিয়াল ডকুমেন্টস এর বাইরে অনেক কিছু হয়। আমি বলতে চাচ্ছি যে ডকুমেন্ট হিসেবেই ওইখানে একটা মেজরিটি ধর্মকে চাপাই দেওয়া হয়েছে কিনা।
হয়তো সেকুলারিজম শব্দটা ছিল না, এটা আসলে আমি বলতেছি আমার না জানার জায়গা থেকে। মানে আমি যেমন আজকে প্রথম জানলাম যে আমাদের যে যুদ্ধাপরাধীদের যেই বিচারের ওইখানেও লেখা ছিল যে, এটা আমি আজকে প্রথম শুনলাম। তো ওই জায়গা থেকে আমার মাথায় আসলো যে যখন কিনা সংবিধানটা ফ্রেমিং হচ্ছিল ইন্ডিয়ার 47-এ, তখন ওইখানের প্রিয়াম্বল বা ওইখানের সংবিধানের স্পিরিটটা কি ছিল, যেমন আমরা কিন্তু পাকিস্তানের সংবিধানটার স্পিরিট দেখি যে অনেকটাই মানে তারা একটা নির্দিষ্ট ধর্মের দিকে ইনক্লাইন করতে যাচ্ছে। তো এই জায়গাগুলো হচ্ছে মানে একদম যদি আমি ডমিন্যান্ট হিস্ট্রি ধরে রাখি তাহলে এই জায়গাগুলো তো এখানে আসার কথা, এই আর কি। দাদা, আমি যেটা মনে হলো আমার কাছে যে কথাগুলো আমার কাছে একটা নতুন চিন্তার জন্ম হয়েছে। আমরা ডকুমেন্টের কাছে যাচ্ছি হচ্ছে পাকিস্তানের জায়গায়, আমরা যাচ্ছি যে কায়েদ আজমের বক্তৃতা, উনি আজকের থেকে আমরা সবাই সবকিছু পাকিস্তানি। কায়েদ আজমের বক্তৃতাটা হচ্ছে কাগজপত্র না, কাগজপত্র হচ্ছে ইসলামিক স্টেট, আর কায়েদ আজমের বক্তৃতা হচ্ছে অনেক আধুনিক এবং পলিটিক্যাল না, ভালো। আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলবো, আমরা কেউ ভাই ভাই, সব ভাই ভাই, শেখ মুজিবের বক্তৃতার মতন। আমার কথা হচ্ছে যে সেইটা যদি দেখি তাহলে আমাদের এই বাংলায় 47 থেকে 71 পর্যন্ত আসতে গিয়ে আরো অনেক লেখা বয়ান তৈরি হয়েছে যেটা 71-কে স্টাবলিশ করে। 48-এর পরে 48 থেকে এই চিন্তাটা আমাদের কারো কারো মাথায় আসছে যে একসঙ্গে থাকা যাবে না। হ্যাঁ, হচ্ছে না। তাহলে এইটা ওই যে আমি একটু আগে বলছিলাম না যে একটা ফ্রেম, সেই ফ্রেমটা সেই সময় 48-এ অনেকে মাথায় করেছেন যে আমাদের ওই জায়গায় যেতে গেলে আরো কিছু কাজ করার দরকার। সেজন্য এখানে অনেক ধারাবাহিকভাবে অনেক লেখা তৈরি হয়েছে। আর দেশ ত্যাগের যন্ত্রণা, সরোয়ার্দিরও কিন্তু একটা যন্ত্রণা ছিল। সেটা হচ্ছে সরোয়ার্দি নিজেকে কিন্তু প্রিন্স অফ ক্যালকাটা বলতেন বা পাবলিক বলতো। কলকাতা হারানোর বেদনা কিন্তু সরোয়ার্দিরও ছিল, কিন্তু সেই সরোয়ার্দিকে আমরা এখানে এসে মাটি দেইনি, ঢাকায় নৌকায় থাকতে হয়েছিল প্রথমবার। ঢাকার কোন বাড়িতে দুটো কারণে, এক হচ্ছে ঢাকার সরোয়ার্দি বাস করবার মতন এরকম অভিজাত বাড়ি ছিল না, নবাবাড়ি ছাড়া, তারা থাকতে দেবে না কারণ তারা বিরোধী, আর ওনার থাকার জায়গা ছিল না। সেজন্য উনি বজরাই ছিলেন। আমার কথা হচ্ছে যে সরোয়ার্দিরও তো একটা বেদনা ছিল জায়গাটা। তবে খুব সুন্দর যে আমরা ওই বেদনাটা, ওই দেশ থেকে যারা এদেশে আসছেন সেই বেদনার প্রতিফলন আমরা শিল্প সাহিত্যে পাইনি। একটা লেখা একমাত্র হাসান আজিজুল হক হয়তো শেষের দিকে এসে 3টে লেখা লিখছেন, এছাড়া আমি অন্তত বলবার মতন কারো পাইনি। আর যোগেন মন্ডলের কথা যখন তুলছেন সেজন্য এটা মনে রাখা দরকার, যোগেন মন্ডল আলোচনা করতে গেলে যোগেন মন্ডলের পদত্যাগ পত্রটা পাবলিকলি প্রকাশ করা উচিত। সেটার মধ্যেই তার যোগেন মন্ডলের না, পুরো এই দেশের মানে বাংলাদেশের, শব্দটা আমি বলি না সাধারণত, হিন্দু জনগোষ্ঠীর সমস্ত কথাবার্তার ভিতরে আছে। এবং পাকিস্তানের যে বাক্য মানে কি বলবো, যে শব্দের প্যাচ দিয়ে কিছু না করে যে সেটাও যোগেন মন্ডলের লেখার মধ্যে, ওই পদত্যাগ পত্রের মধ্যে আছে। সেখানে একটা অসাধারণ কথা আছে, আমি জানি না এটা মনে আছে কিনা আপনাদের। সেটা হচ্ছে সেখানে এরকম একটা আলোচনা ছিল যে মদিনায় সবাই একসাথে ছিল, মানে ইসলাম এবং ইহুদিরা একসঙ্গে ছিল এবং সেটা নবী মেনে নিয়েছিলেন। আকরাম খান সেখানে বিরোধিতা করে লিখছিলেন যে না, ওটা নবীর প্রথম দিকটার কথা, শেষের দিকে উনি বলছেন ইহুদিরা থাকবে না। আকরাম খান বলছেন,
আচ্ছা যাই হোক এই আলোচনা আচ্ছা আর একটা আলোচনা আমি কি উত্তর দেওয়া শুরু করবো? উত্তরে না আমরা বুঝলাম আর কি। হ্যাঁ, না ওই যে কিছু কোয়েশন আসছে তো। প্রথম কথা হলো যে কোন ব্যক্তি বা কোন লেখক সবার মনোবাসনা আশা আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে পারে কিনা বা পারেই না, সেই যুক্তিতে এই আজকের প্রবন্ধের আমাদের অনেক কিছু চিন্তা করার সুযোগ দিয়েছে। জ্যোতিদা যেটা বললো যে ফ্রেম করে দেওয়া, এটা যদি যে কোনো লেখক, শুধু আজকের আলোচক না, যে কোনো লেখক এটা করে তাহলে তার লেখার বিষয়টা অনেক বেশি ঋদ্ধ হয়। এটা হলো আমার ওপিনিয়ন। আর আমার আরেকটা হলো যে পশ্চিমবঙ্গের আমি যা লেখা পড়েছি, বাংলা ভাগের জন্য আমাদের এই পূর্ববঙ্গ কিংবা বাংলাদেশের জনগণকে সবচেয়ে বেশি দায়ী করে, যেটা অনেক লেখা, অনেক ইতিহাসের নির্মোহ তথ্যের যেটা ঠিক না, কিন্তু এই বয়ানটা চালু আছে, আমরাই বাংলা ভাগ করেছি। এইটা কেন এটা এখনো রয়ে গেছে, এটা সম্বন্ধে যদি কিছু বলেন। ধন্যবাদ। আচ্ছা, স্বাধীনতারও একটু প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন দেখছি, স্বাধীনতার প্রশ্নটা দেখছি। দেখছেন না? স্বাধীনতার প্রশ্ন অনেক লম্বা, আমার আয়ত্তের বাইরে আসলে। স্বাধীনতার শহর চেষ্টা করে। সবাইকে ধন্যবাদ। মানে হ্যাঁ, আরে ধন্যবাদ। আসলে আমি আমার মুরব্বীদের কাছ থেকে যা মানে শুনতে চাচ্ছিলাম তাই শুনতে পাইছি আর কি। এটা হচ্ছে আমার জন্য সুবিধা। মানে হচ্ছে একটা প্রবন্ধ উপস্থাপনের পরে যে সুবিধাটা হয়, যে প্রচুর প্রশ্ন আসে, যেটা হচ্ছে আসলে কাজ করার আরো সুযোগ তৈরি হয়, কিংবা হচ্ছে নিজের দুর্বলতাকে দেখা যায়। তবে তার আগে আমি হচ্ছে একটু কয়েকটা বিষয় আমি একটু অ্যাড্রেস করে নিই। আমার মনে হচ্ছে যে এখানে কিছুটা হয়তো আমি ধরাইতে পারিনি, কিংবা হচ্ছে এক ধরনের হচ্ছে ভাইটা প্রথমে একটু পরে আসেন, আগে ভাই যেটা বলছিলেন যে হচ্ছে অনেকগুলো নেগেটিভ আছে। আই টোটালি এগ্রি উইথ দিস। আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছি, আমি আসলে বেসিক্যালি ওই নেগেটিভগুলোই তুলে আনার চেষ্টা করি, যে হচ্ছে ধরেন যেগুলো হচ্ছে বাদ পড়ে গেছে। এইটা ছিল স্পেসিফিক্যালি নট অন দ্য হিস্ট্রি, মানে ডোমিনেন্ট নেগেটিভগুলো কি কি তৈরি হচ্ছে। দেশকে আমি নিয়েছি ডোমিনেন্ট নেগেটিভের একটা উদাহরণ হিসেবে। বাট এটা খুব মজার বিষয়, আমি শুধু দেশের বাইরেও আমি আরো অন্যান্য পত্রিকাগুলো দেখলাম, এবং কিছু সত্য ছাড়ারও কিছু আমি আপনার সংকলন দেখছি। সেখানে বেসিক্যালি যে বাংলাদেশ আন্দোলন আর পাকিস্তান আন্দোলন, মানে স্পেসিফিক্যালি এই দুটো ক্যাটাগরি নিয়ে, এই দুটো ক্যাটাগরির যে অবস্থানটা, সেটা নিয়ে আসলে কলকাতার জাতীয়তাবাদী বলেন, কংগ্রেস বলেন, আর হচ্ছে মার্কসিস্ট বলেন, প্রায় সমান ছিল অবস্থানটা। আমি এইটা বলতে চাচ্ছি, ওনাদের মধ্যে অজস্র যুক্তিতর্ক আছে, ফ্রন্টিয়ারের একদম আলাদা অবস্থান ছিল, শ্রেণী প্রশ্নই ফ্রন্টিয়ার কাছে বড় ছিল। এটা আমার কোনো ইয়ে নাই। আমি শুধুমাত্র এই দুটো জিনিসকে দেখতে গিয়ে দেশ পত্রিকাটা আসলে ডোমিনেন্ট, আমি মানে বারে বারে বলতেছিলাম যে আমি আসলে একদম ডোমিনেন্ট নেগেটিভটা কি, এবং আসলে বেসিক্যালি আমাদের এখানেও যে ডোমিনেন্ট নেগেটিভ যেটা প্রভাবশালী হয়েছিল, আমার এটা ছিল এটা আসলে অনেক বেশি কলকাতা প্রভাবিত। এটা হচ্ছে একটা নেগেটিভ। আমি আবারও বলতেছি না এটা সহি, এটা জাস্টিফাইড, আমি একবারও এটা বলতেছি না। সো বেসিক্যালি আমি আসলে নেগেটিভের হিস্ট্রিটা বলার চেষ্টা করতেছি এখানে, নট অন হিস্ট্রি। আমি আসলে 47-এর হিস্ট্রি বলতেছি না, আমি 71-এর হিস্ট্রি বলতেছিলাম। আমি বলতেছি হচ্ছে এই দুটো ঘটনাকে দুই অংশের মানে বিদ্যুৎ সমাজ। অবশ্যই সমস্যা হচ্ছে যে ধরেন কালচারের তো আসলে দুই ধরনের আছে, একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপন, আবার আরেকটা হচ্ছে কালচারের একদম উচ্চমানের বহিঃপ্রকাশ, যেটা বলে ধরেন কলম, যেটা আমরা প্রকাশিত দেখি। আমাদের সীমাবদ্ধ হচ্ছে আমরা এই যে ডোমিনেন্ট হয়ে ওঠে কোনটা, যেটা হচ্ছে ধরেন আমরা যেটা দেখি, যেটা পত্র পত্রিকায় পাবলিশ হয়, সেটা ডোমিনেন্ট হয় আসলে। আমি আসলে ওই দুটোকে ধরার চেষ্টা করতেছিলাম, যে হচ্ছে এই ডোমিনেন্ট কিভাবে হচ্ছিল আসলে, এই হচ্ছে। আর ভাই আরেকটা মাঝখানে বলছিলেন যে হচ্ছে আমি 71-এর এই অংশে যারা বিরোধিতা করছে তাদের নিয়ে হচ্ছে আমার আসলে আলাদা কাজ আছে। আমি জেনোসাইডের ওই অংশটায় আমি কিভাবে জেনোসাইডাল ভায়োলেন্সে বুদ্ধিজীবীরা রোল প্লে করছেন, সেখানে এইটা নিয়ে আমার অ্যাড্রেস করা আছে। কিন্তু এই জায়গায় আমার মনে হচ্ছে যে আসলে মানে
ওনাদেরকে আমি এখানে ধরে নাই, এখানে কিন্তু আমি যাদেরকে নিয়ে আলোচনা করছি মুক্তিযুদ্ধের পক্ষের, মানে এখানে কেউ নাই যে মুক্তিযুদ্ধের বিপক্ষের। তো এই জায়গায় আর কি কেউ মানে ভুল বুঝবেন না আর কি, এখানে সবাই মুক্তিযুদ্ধের পক্ষের। আমি প্রথমেই একটা ডিসক্লেমার দিছিলাম যে এই আলাপগুলোতে একটা সমস্যা হচ্ছে, অনেকে ভেবে নিতে পারেন যে আমি বুঝি আসলে ওনাদের যে অবদান এটা কোনোভাবে অস্বীকার করতেছি কিনা। মানে মুক্তিযুদ্ধের সময় কলকাতার ওই অংশে যে লেভেলের ভূমিকা সবাই পালন করছেন, আমি শুধুমাত্র হচ্ছে ওনাদের চিন্তা পদ্ধতিটা কিংবা হচ্ছে কোন যুক্তিতে আসলে কাজটা আমি এইটা খোঁজার চেষ্টা করছি বেসিক্যালি, আর কিছু না। এবং এইটার সাথে এই পারের লোকজনের আবার মনে হচ্ছে, এবং আমারই এটা হচ্ছে দেশভাগের যন্ত্রণাটা, বরঞ্চ আমি যেটা ক্রিটিক করি যে হচ্ছে দেশভাগের আমাদের এখানকার অধিকাংশ সাহিত্য এই পারে যারা আসছেন তাদের যন্ত্রণা কখনো বুঝতে চেষ্টা করেনি আসলে। প্রথমত হচ্ছে অনেকে লিখেন নাই, কলকাতায় যে পরিমাণ পার্টিশন লিটারেচার প্রডিউস হয়েছে সেই তুলনায় বাংলাদেশে কোনো লিটারেচার প্রডিউস হয় নাই আসলে, খুবই হাতে গোনা কিছু লিটারেচার আছে। ইন্টারভিউ খুব একটা পাওয়া যায় না, উমরের কিছু পাওয়া যায়, জীবন আমার বোন মাহমুদুল হকের কিছু পাওয়া যায়, আর পাওয়াই যায় না আসলে। রিসেন্টলি হচ্ছে মৃদুল হক নামে কলকাতার একজন গবেষক, মৃদুলদা হচ্ছে একটা বইয়ের সংকলন করছেন, হচ্ছেন যারা ওই পার থেকে এপারে আসছিলেন তাদের ইন্টারভিউ, তাদের লেখা নিয়ে ভালো সংকলন। আমি এর আগে আসলে এরকম কোনো সংকলনও দেখিনি, মৃদুলদারে আমি প্রথম সংকলন দেখলাম। আমার শুধু এই পুরো যন্ত্রণার প্রতি মানে ধরেন ভায়োলেন্স নিয়ে কাজ করলে যেটা হয়, জেনোসাইড, রিফিউজি হচ্ছে, রিফিউজিদের দুঃখ বুঝা আমার একদম কাজের মধ্যেই পড়ে আসলে। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে এই যন্ত্রণাটার ভিন্নতা কিংবা পার্টিশনের ভিন্নতাটা তার ইতিহাস নিয়ে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছে। মানে দুইটা ঘটনাকে দেখার যে অ্যাপ্রোচটা, এটা তার এই যন্ত্রণা দ্বারা প্রভাবিত আর কি, এইটা আমি বলতে চাচ্ছি। আমি এখানে দোষ দিচ্ছি না, আমি বলতেছি না যে এই দোষের কারণে এটা হচ্ছে। বেসিক্যালি এটা তো খুব স্বাভাবিক যে আমার মেমোরি দ্বারা আমি তো আসলে আমার ইতিহাস তৈরি হয়, আমার হিস্টোরিক্যাল মেমোরি, আমার পার্সোনাল মেমোরি, আমার কালেকটিভ মেমোরি, এটা আসলে আমার হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ তৈরি করে দেয়, বিশেষ করে আমার ডমিনেন্ট হিস্ট্রি অ্যাপ্রোচটা তৈরি করে দেয়। এইটা হচ্ছে আর কি আমার অবস্থা। ভাই যেটা বললেন যে আপনি অনেকগুলো ইস্যু বলছেন, যেমন সেকুলারিজম, এখন আমি এই তর্কটা এখানে করিনি এই কারণে, প্রথমত সেকুলারিজম বলতে তারা কি বুঝাচ্ছেন তাদের কাছে, মানে ওইখানে এখানে আমি এখন সেকুলারিজম কি বুঝি, যেমন তালাল আসাদ 90 দশকে কি বলতেছেন, চার্লস টেলর 2000 সালে কি বলতেছেন, এইটা আসলে এখানে খুব একটা আমি প্রাসঙ্গিক তুলি নাই, কারণ হচ্ছে এটা ক্রিটিক করে দাঁড়াচ্ছে আসলে। কিন্তু ওনাদের সময় সেকুলারিজম যে ভাবনাটা ছিল, যে একদম খুবই রিলিজিয়নের অপোজিটে দাঁড়ায় সেকুলারিজমকে ভাবনার একটা বিষয় ছিল, এটা একদম খুবই ডমিনেন্ট ওই সময়। এখন আমরা সেকুলারিজম ক্রিটিক্যালি পাঠ করা মানে যেভাবে করি, তখন পর্যন্ত আমরা সেকুলারিজম ক্রিটিক্যালি পাঠ করি না। এর আরেকটা প্রমাণ দেওয়া যায়, এটা হচ্ছে 72 সালে একটা বিতর্ক হয়েছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ধর্মনিরপেক্ষতা, আলিয়ানোরের সম্পাদনায় বইটা বেরিয়েছে, খুবই দুর্দান্ত বই। সেখানে কিন্তু দেখবেন যে হচ্ছে এরকম অজস্র বিতর্ক আছে, সেকুলারিজমের বাংলা কি হবে, ইহজাগতিকতা হবে না ধর্মনিরপেক্ষতা হবে, এটা নিয়ে অজস্র তর্ক দেখা দিচ্ছে আর কি। ফলে আমি আসলে সেকুলারিজমের ওই মানে কনসেপচুয়াল ইয়েতে, বরঞ্চ ওনারা কি বলতেছেন এবং নেরেট যখন করতেছেন কেমনে আসলে রিলিজিয়ন এবং সেকুলারিজমের একটা দ্বন্দ্ব আকারে ওনাদের নেরেশনটাই হাজির হচ্ছে হিস্টোরিক্যাল, এইটা আমি দেখানোর চেষ্টা করছি। এইটার সাথে জড়িত না আমার কাজের সাথে, তাও ভাই যেহেতু প্রশ্ন করছেন আমি একটু বলি আমার অভিজ্ঞতা, যেহেতু আবুল মনসুর আহমদ একটা আগ্রহের জায়গা। আপনি বলছেন যে আবুল মনসুর আহমদের ক্ষমতার সম্পর্ক কি, এবং উদাহরণ হিসেবে বলতেছেন যে হচ্ছে পাকিস্তান কালচার কেন বাংলাদেশ কালচার হয়ে গেল, এটা কিন্তু পাকিস্তান পূর্ব পাকিস্তান কালচার ছিল, বইটার নাম ছিল পূর্ব পাকিস্তানের কালচার, এটা হচ্ছে বাংলাদেশের কালচার না। এটা হচ্ছে আবুল মনসুর আহমদের শক্তির জায়গাটা ছিল, উনি পূর্ব পাকিস্তানের কালচারকে এত বেশি ল্যান্ড, এত বেশি মানে এই ভূখণ্ড স্পেসিফিক করে ফেলছিলেন যে নাম চেঞ্জ হয়ে গেলে ওনার থিসিস চেঞ্জ করতে হয় নাই আসলে। আমাদের বহুজনের পূর্ব পাকিস্তান নিয়ে যা লেখালেখি বাংলাদেশ হয়ে যাওয়ার থিসিস চেঞ্জ করতে হয়েছে, কিন্তু আবুল মনসুর আহমদ এত বেশি কালচার মানে কন্টেক্সচুয়ালাইজ ছিল, এত বেশি স্পেসিফিক ছিলেন, উনি আসলে কিন্তু পশ্চিম পাকিস্তানের কালচার নিয়ে আলাপই করেন, এটা একদম পূর্ব পাকিস্তানের কালচার নিয়ে আলাপ করেছে। ফলে বাংলাদেশ তৈরি হওয়ার পরে তার এক বিন্দু চেঞ্জ করতে হয়নি নাম ছাড়া আসলে। এটা হলো শক্তির জায়গা, এটাকে আমি আসলে ক্ষমতার হইতে পারে অন্য জায়গায় ক্ষমতার ইয়ে, কিন্তু এই জায়গায় অত্যন্ত স্পেসিফিক্যালি আমি মানে ক্ষমতার ইয়ে বলি না, আমি বলছি এটা হচ্ছে আবুল মনসুর শক্তির জায়গা। এবং আবুল মনসুর আহমদ হচ্ছে হাতে গোনা যারা হচ্ছে বেসিক্যালি কালচারটাকে মানে রিলিজিয়ন কালচারের সম্পর্কটা কি হবে। ধরেন আমাদের এখানে যখন হচ্ছে মুতাহার হোসেন চৌধুরীর দুর্দান্ত একটা প্রবন্ধ আছে হচ্ছে সংস্কৃতি কথা, উনি যখন বলতেছেন যে হচ্ছে ধর্ম মানুষ, আমি লাইনটা ভুলে গেছি, বাট ওই পুরো প্রবন্ধের মধ্যে কিন্তু ধর্ম এবং কালচারকে একটা অপোজিট বাইনারি দেখানো একটা প্রবণতা কিন্তু আছে। কিন্তু ওর বিপরীতে দাঁড়ায় আবুল মনসুর আহমদরা কিন্তু হচ্ছেন ধর্ম এবং রিলিজনের মধ্যে সম্পর্কটা কি, যে একটা বীজ যদি আমি একটা মাটির মধ্যে পুঁতি তাহলে হচ্ছে বীজ যেখান থেকে হোক না কেন গাছ সেই মাটির মতো করে হবে, হ্যাঁ। ধর্ম যেখান থেকে হোক না কেন, এখানে যেখানে পুঁতেন না কেন ওই মাটির রোশনের সে ইয়ে হয়। এইরকম কালচার এবং ধর্মের মধ্যে সম্পর্ক ওনারা খুঁজতেছেন। মানে আবুল মনসুর আহমদ যখন কালচারটা বলেন এত বেশি মাটির মধ্যে গেড়ে দেন, ফলে তার নাম পূর্ব পাকিস্তান হলো বাংলাদেশ হলো, তার মূল থিসিস চেঞ্জ করতে হয় নাই। এটা হচ্ছে আমার প্রস্তাব, মানে আপনার ওইটার পরিপ্রেক্ষিতে আমার উত্তর। আর 2 নম্বর আসলে আপনারা সবাই যেটা বলছেন আমি আসলে
চেষ্টা করবো এটাতে আরো কিছু জিনিস ইয়ে করতে, কিন্তু আমি আসলে খুবই স্পেসিফিক, খুবই ছোট একটা পরিসর নিয়ে কাজ করছি আসলে, মানে অত্যন্ত এই প্রবন্ধে আমি সব ইয়ে করিনি, একদম ছোট। যেমন হচ্ছে কলকাতার নানা অ্যাক্টিভিস্টদের কি ভূমিকার আসলে আলাপে আমি একদম যাইনি, কারণ ওইটার এত বই আছে বাংলাদেশে ভূমিকার আলাপে। যেমন মুনতাসির মামুনের একটা বিশাল কয়েক খণ্ডের বই আছে আসলে এইসব নিয়ে। তারপর চিকিৎসা নিয়ে, শুধুমাত্র চিকিৎসা সহায়তা নিয়ে একটা আলাদা পিএইচডি হয়েছে, আলাদা অনেকগুলো বই আছে আর কি। ফলে আমি আসলে ওই আলাপেই যাইনি। আমি আসলে ওইগুলো পড়তে পড়তে আমি যেটা ভাবছিলাম যে আসলে ওনাদের ওই অংশগ্রহণের যুক্তির ভিতরে কি ছিল। এখানে কেউই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, কেউই বাংলাদেশের বিরুদ্ধে না, সবাই আমাদের ইয়ে। আমি শুধুমাত্র এই যে ছোট ছোট ফারাকগুলো ছিল চিন্তার ইয়ের মধ্যে, এইটা খোঁজা আমার টার্গেট ছিল। অনেক বেশি নট আমরা রাইটিং হিস্ট্রি, আমি আসলে হিস্ট্রিক্যাল নেরেটিভটা একটু বলার চেষ্টা করতেছি, এই আর কি। আর জ্যোতি আসলে অনেকগুলো ইস্যু তুলছেন, এগুলো আসলে আমার আলতাফ ভাই দেখলে আসলে ভালো উত্তর দিতে পারতেন এগুলো আসলে। ও কনস্টিটিউশন সেকুলারিজম, ভারতের সেকুলারিজম একটা বড় বিতর্কই ছিল যখন আম্বেদকারদের যুক্তি কিন্তু খুবই ডিফারেন্ট টাইপের যুক্তি ছিল। ওনাদের যুক্তি ছিল যে সেকুলারিজম যদি ভারতে ঢুকানো হয় তাহলে হচ্ছে সেকুলারিজম হচ্ছে রাষ্ট্র আসলে ধর্মের মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না। তখন ওনার ভয়টা ছিল রাষ্ট্র যদি ধর্মের মধ্যে ইন্টারফেয়ার না করে তাহলে দলিতদের মন্দিরে যাওয়ার প্রবেশটা দিতে পারবে না। এটা খুব মজার বিষয় যে ভারতে আমাদের এখানে কিন্তু আমরা সেকুলারিজম চাই হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, আর ভারতে হচ্ছে সংখ্যালঘুদের শক্তিশালী করার জন্য। আপনাদের কাছে সেকুলারিজম দরকার নাই আমার এখানে। সো ইটস ভেরি ডিফারেন্ট নেরেটিভ ফ্রম আস টু দেম আর কি। আম্বেদকর কিন্তু সবচেয়ে সেকুলার লোকদের মধ্যে একজন ছিলেন হতে, কিন্তু সেই আম্বেদকর সেকুলারিজম ঢুকাচ্ছেন না। এটা হচ্ছে এই জায়গা থেকে আর কি। আমার পয়েন্টটা ছিল এইখানে। আমি একটুখানি আমি একটা বলতে চাচ্ছিলাম, আপনি যেটা বললেন যে ওইটাও ভাগ হয়ে